আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু ভিন্নধর্মী প্ল্যাটফর্ম, ভিন্নধর্মী প্রোগ্রামে। আপনারা এতদিন আমাকে দেখেছেন আমি বিভিন্ন ধরনের ইন্সপিরেশন এবং মোটিভেশনাল টপিকস নিয়ে আপনার সাথে কথা বলতে। আজকে একটু ভিন্নধর্মী কথা বলতে আসছে এবং আমি চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ব্যক্তিগত, আমাদের সামাজিক কিছু ক্রাইসিস থাকে যেটিকে মিটিগেট করার জন্য ফিলার হিসাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। আজকে একটি ভিন্নধর্মী প্ল্যাটফর্ম যেখানে আমরা আলোচনা করব টপিকস থেকে বুঝতেই পারছেন যে আমাদের আজকের টপিকস হচ্ছে রাইজিং ইকোনমি অফ বাংলাদেশ অ্যান্ড ইকোনমিক রিসেশন প্লাস কোভিড-19। আমি প্রথমেই পরিচয় করে দিতে চাচ্ছি আমাদের সাথে যারা এক্সপার্টরা আছেন যারা কথা বলবেন এই বিষয়ে। আমি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের সাথে আছেন জনাব টিএম নুরুল কবির, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ফরেন ইনভেস্টর চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। উনি সিইও এন্ড সেক্রেটারি জেনারেল অফ অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকম অপারেটরস অফ বাংলাদেশে সেখানেও কাজ করেছেন এবং উনি দেশের বিভিন্ন জাতীয় ইন্টারন্যাশনাল পর্যায়ে পলিসি মেকার হিসেবে কাজ করেছেন। ওনার লং ক্যারিয়ার হিস্ট্রি যেটি আজকে উনি আমাদের সাথে শেয়ার করবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি নুরুল কবির ভাইকে আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ। আমি এই পর্যায়ে একজনকে পরিচয় করে দিচ্ছি, কাজী নাসরিন সিদ্দিকা, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ ইসিএস অ্যান্ড ব্রুকলিন স্কলার ইউএসএ। উনি ইসিএস এর ফাউন্ডার এবং একজন সাধারণ মনের মানুষ। উনি উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন রোটারি ক্লাব গুলশান টাইগার্সে এবং সেখানকার একজন উনি অনারেবল মেম্বার। আপনাকে অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে। আমি আরেকজনকে পরিচয় করে দিতে চাচ্ছি, আমাদের সবাই শুনতে পাচ্ছে কিনা, জাস্ট আমি যদি অনুপম ভাই আমাদের সাথে, অনুপম ভাইয়ের আপনার মাইক্রোফোনটা মিউট আছে, আমি জাস্ট অন করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর অনুপম হোসেন, পাবলিক হেলথ কমিউনিকেশন স্পেশালিস্ট, একজন সাদা মনের মানুষ। আপনারা সবাই ওনাকে দেখেছেন দীর্ঘদিন ধরে। উনি বিটিভিতে স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কাজ করেছেন, এটিএন বাংলা থেকে প্রথম থেকে আছেন এবং একজন মিডিয়া পার্সোনালিটি হিসেবে কাজ করছেন। আপনারা যারা ওনাকে দেখেছেন দেখবেন যে উনি খেলার প্রতি, উনি একজন ফিজিশিয়ান, ওনার খেলার প্রতি অনেক ঝোঁক এবং পাশাপাশি উনি একজন সাদা মনের মানুষ। আপনি যে তিনজনকে দেখছেন, এই তিনজন মানুষের মধ্যে একটা চমৎকার বৈষম্য, সেটা হচ্ছে একটা সাদৃশ্য আছে, সেটা হচ্ছে উনি তিনজনই রোটারিয়ান। সো আপনাদের সবাইকে আজকে এই মোরাল ডিসকাশন স্বাগতম জানাচ্ছি। থ্যাংক ইউ। আজকের এই লাইভ সেশনটি আসলে আমরা একেবারে ফর্মালি করতে যাচ্ছি না, কিছুটা ইন্টারেক্টিভ আলোচনা হবে এবং যারা আমাদের সাথে যোগদান করতে চান আপনারা আপনাদের কমেন্টসের মাধ্যমে আপনাদের কোশ্চেনগুলো জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই কোশ্চেনে অ্যান্সার করার জন্য। আমি প্রথমে নুরুল কবির ভাইয়ের কাছে যেতে চাই। নুরুল কবির ভাই, একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে বাংলাদেশ ইকোনমি নিয়ে একটা কোশ্চেন সর্বপ্রথম হচ্ছে, বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলে বলা হচ্ছিল যে বাংলাদেশ গোয়িং টু বি 25th ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, যে আমাদের ইকোনমি এতটা পর্যায়ে চলে যাবে। কিন্তু এখানে যে এত বড় একটা ইফেক্ট পড়েছে যে কোভিড-19, বর্তমান আমাদের অবস্থাটা কি যদি আমাদেরকে জানাতেন। আপনি ঠিকই বলেছেন, যেভাবে আমাদের জিডিপি এবং অর্থনৈতিক গ্রোথ ইন্ডিকেটরগুলো যাচ্ছিল, আমরা অলরেডি মধ্যম আয়ের দেশের, নিম্ন মধ্যম আয়ের দেশে কোয়ালিফাই করেছি এবং 3টা ইস্যু ছিল যেগুলো অলরেডি অ্যাড্রেস করছিল গভর্নমেন্ট। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে সরকারের যে পরিকল্পনা ছিল 2041-এর মধ্যে উন্নত দেশে যাওয়া এবং 2021-এর মধ্যে যে মধ্যম আয়ের দেশের যে কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট করা, এই জায়গাতে কোনো ঘাটতি ছিল না। কিন্তু এই বর্তমান কোভিড ডিসরাপশন যেটা হচ্ছে, অর্থনৈতিক ডিসরাপশন একটা বড় ডিসরাপশন, যেখানে বিভিন্ন দিক থেকে অ্যানালাইসিস যারা করছেন অর্থনীতি নিয়ে, তাদের ভাষ্য অনুযায়ী যেটা মনে হয় যে এটা যদি আরও কয়েক মাস চলতে থাকে তাহলে যেটা হবে, যেটা হচ্ছে আমাদের কতগুলো জায়গায় আমাদের চ্যালেঞ্জ এসে গেছে। একটা হচ্ছে যে আমাদের এক্সপোর্ট সেক্টর ফল করছে, আমাদের স্থানীয় যে সমস্ত প্রোডাকশন
ফেসিলিটিসগুলো আছে, এসেনশিয়াল ছাড়া অন্য যে সমস্ত নন এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো কিন্তু আমাদের টোটাল প্রোডাকশন গ্রোথ ইকোনমিতে সাপোর্ট দিবে, দেখা যাচ্ছে তাদের প্রোডাকশন এবং সেলস কমে গেছে। সেলস কমে যাওয়া মানে প্রোডাকশনও কমে যাওয়া। এবং এই যে সেলস, আমি একটা শুধু উদাহরণ দিতে পারি, একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের প্রতিদিনের ফিক্সড কস্ট হচ্ছে 16 থেকে 17 কোটি টাকা। তাদের যদি 80% থেকে 90% সেলস ফল করে, হাউ ক্যান দে উইল সার্ভাইভ? এবং সেই জায়গাটাতে যদি আপনি দেখেন, আমাদেরকে বলা হচ্ছে যে IMF একটা ইন্ডিকেশন দিয়েছে যে 3% 2020-এ গিয়ে 3% গ্রোথ ডাউন করবে গ্লোবাল গ্রোথ। গ্লোবাল গ্রোথ যদি 3% ডাউন করে, তাহলে বাংলাদেশের সিনারিও তো সেটা নিশ্চয়ই এফেক্ট আছে। আরেকটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ার গ্রোথে দেখেন, সেটা হচ্ছে 1.8 থেকে 2.8%-এ আমাদের এখনো আছে, কিন্তু সেটা গ্লোবাল ট্রেড যদি গো ডাউন করে 13 to 30%, এশিয়ান এক্সপোর্টস উইল বি ডাউন 36% WTOর ভাষা অনুযায়ী। সো এই ইন্ডিকেশনগুলো বা এই ফিগারগুলো কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখা দরকার। এবং 5,000 মাল্টিন্যাশনাল কোম্পানি হ্যাভ রিভাইজ আর্নিং। আনটার্ড এই রিপোর্টটা রিসেন্টলি রিলিজ করেছে যে 30% নেগেটিভ ফল ডাউন হয়েছে তাদের আর্নিং। অ্যান্ড দেন লুজ টোটাল 95 মিলিয়ন জব। ILO বলতেছে সারা পৃথিবীতে 195 মিলিয়ন মানুষ চাকরি হারাবে। এবং প্রবার্টি টু গো আপ 40 to 60 মিলিয়ন, সেম লেভেল অ্যাজ 1998 ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম যেটা বলেছে। তো এই জায়গাগুলো একটা শঙ্কার কারণ। শঙ্কার কারণ হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, সেই কাঠামো অত শক্তিশালী না যে এত বড় ব্রেকডাউনটাকে আমরা ঘুরে দাঁড়াতে পারি। কিন্তু আমরা অনেকে বলি বাঙালি রেজিলিয়েন্ট, বাঙালি ঘুরে দাঁড়াতে পারে, বাঙালি একত্রিত হলে অনেক কিছু করতে পারে। কিন্তু অর্থনীতি এমন একটা জিনিস যার সবগুলো ইন্ডিকেটর যদি একসাথে আপ না করে, তাহলে সেখানে কোনো না কোনো ডিসরাপশন তৈরি হয়। আমার কাছে এই জায়গাটাতে মনে হচ্ছে যে আজকের যে কোভিড ডিসরাপশনটা হচ্ছে, এই ডিসরাপশনে অর্থনীতির সবচেয়ে বড় চাকা যেগুলো ঘোরায়, সেই চাকা ঘোরানোর জায়গাগুলো যদি বন্ধ হতে থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য চিন্তার কারণ। আপনি দেখেন আমাদের গার্মেন্ট সেক্টর, যেখানে বারবার অনুরোধ করা হচ্ছে যে আমরা বায়ারদেরকে অ্যাপিল করা হচ্ছে আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে, যে তারা যাতে সারা, ইটস নট এ প্রবলেম ফর বাংলাদেশ, ইটস এ প্রবলেম, গ্লোবাল প্রবলেম। সো ইটস এ পার্টিসিপেশন অ্যান্ড সহমর্মিতার বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছিল। তারপরেও দেখা যাচ্ছে, আপনি যদি চায়নার দিকে তাকান, আপনি যদি ভিয়েতনামের দিকে তাকান, তারা কিন্তু আমাদের চাইতে খুব দ্রুত কাভার আপ করে আসতেছে এবং তারা কিন্তু এই অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করছে। যদি আমাদের একটা অর্ডারও শিফট হয়ে অন্য দেশে চলে যায়, তাহলে আমাদের এই অবস্থাটা কি দাঁড়াবে, এটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন আছি আমরা। এবং এখন যে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলছি আমরা, অথবা আমরা যে প্রোডাকশনে বিভিন্ন ধরনের পরিবর্তন বা রূপান্তর করার কথা বলছি, যে যেখানে 100 মানুষ একসাথে কাজ করবে, সেখানে আমরা 50%-কে নামায় নিয়ে আসতে চাচ্ছি, সো ডিস্টেন্সিংটা বাড়ানোর জন্য। সো এখানে প্রোডাকশন ক্যাপাসিটিও কমে যাচ্ছে, তার মানে হচ্ছে আমার টার্গেটও কমে যাচ্ছে। সো এই জায়গাগুলোতে নিরন্তর কাজ করছে যারা, তারা জানে যে হার্ডশিপটা কোথায়। এই হার্ডশিপটা কোলানোর জন্য কিন্তু আমাদের প্রণোদনাগুলো যে সরকার দিয়েছে, এই প্রণোদনাগুলো কিন্তু সঠিকভাবে সঠিক সেক্টরে ঠিকভাবে দেওয়া যাচ্ছে কিনা, ব্যাংকগুলো এখানে একটা ইনস্ট্রুমেন্টাল ভূমিকা পালন করতে পারে। সেই ব্যাংক সেই রিস্ক ফ্যাক্টরগুলো কিভাবে অ্যাড্রেস করছে, এগুলো কোথায় আমাদের আলোচনায় আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ কোয়েল ভাই, আপনি চমৎকারভাবে পুরো বিষয়টা আপনি শেয়ার করেছেন। আমি একটু নাসিনা ভাই যেতে চাই। নাসিনা ভাই, আমাদের ফিউচার ইকোনমিক গ্রোথ প্রসপেক্টটা কি হতে পারে তাহলে যদি একটু শেয়ার করতেন। থ্যাংক ইউ মাসুদ ভাই। আর কবির ভাইয়ের কাছ থেকে শুনছিলাম অনেক পেলাম, যেটা আমরা সবসময় পেয়ে থাকি ওনার মতো জ্ঞানী মানুষের কাছ থেকে। ভাই যেটা বললেন যে 2021 এর মধ্যে মিডল ইনকাম কান্ট্রি আর 2041 এর মধ্যে হাই ইনকাম কান্ট্রির যে টার্গেটটা বাংলাদেশের ছিল, হয়তো আমরা অ্যাচিভ করতে পারতাম, সেই দিকেই হয়তো আমরা যাচ্ছিলাম। কিন্তু এখন সেটা একটা বড়ভাবে বাধাগ্রস্ত হয়েছে, কারণ আমরা জানি যে হেলথ ক্রাইসিস ক্যান ট্রিগার দ্য ইকোনমিক ক্রাইসিস।
সো এখন ফর্মাল এবং ইনফর্মাল ইকোনমিক সব সেক্টর গুলাতেই এটার বাধাটা এসেছে। আর সাথে যদি আমি আরেকটা জিনিস একটু উল্লেখ করি, যেটা রিসেন্ট রিপোর্ট গুলোতে এসছে, যে লস অফ রিয়েল জিডিপি রিলেটিভ টু হোয়াট উড বি the model prediction in 2020 without the virus is approximately $2.3 trillion for the world, which is 2% lower than the baseline. Already virus attack এর আগেই, প্যান্ডেমিকের আগেই কিন্তু টোটাল জিডিপিটা ওয়ার্ল্ডে 2% লোয়ারে ছিল। সেখান থেকে জিডিপির একটা স্ট্যান্ডার্ড লাইনে এনে তারপর আগানোর জন্য ওয়ার্ল্ড যে ফাইটটা করছিল, এখন সেই করোনা প্যান্ডেমিকের পরে আরো কি অবস্থাটা দাঁড়াবে সেটার উপর আমরা ভিত্তি করছে যে আমাদের ফিউচার ইকোনমি। আর এখন ওয়ার্ল্ড ইজ ক্লোজলি রিলেটেড, আমরা খুবই নেবারের মতো একজন আরেকজনের সাথে পাশাপাশি আছি, এটা আমরা বুঝতে পারছি। আগে যখন সার্স হয়েছে, অন্যান্য প্যান্ডেমিক গুলো হয়েছে, সেগুলো যেমন ওয়ার্ল্ডে একটা জায়গাতেই, হয়তো বা এগুলো শুধু আফ্রিকাতেই হয়েছে, এখন কোনো ডিজিজও যেমন সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে, একই সাথে ক্রাইসিসও কিন্তু একসাথেই ছড়াবে, আবার ডেভেলপমেন্টও হয়তো একসাথেই হবে। সেই ক্ষেত্রে আমাদের মনে হয় আমাদের অবশ্যই এখন পালসটা বুঝতে হবে যে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, ইকোনমি কোন দিকে যাচ্ছে, আর আমাদের নিজের গুলো কোন জায়গাগুলোতে, যেমন আমাদের গ্রিন ইকোনমিকে কি এখন বেশি বুস্ট করতে হবে, গ্রামীণ ইন্ডাস্ট্রিকে বেশি করতে হবে, আমাদের হেলথ সেক্টরকে বেশি প্রায়োরিটি দিতে হবে, জিডিপির রেট কোথায় বাড়াতে হবে। অলরেডি আফ্রিকার 6টা দেশ কিন্তু তাদের জিডিপির রেট 1% থেকে 6.7% বাড়িয়ে দিয়েছে। সেটা হচ্ছে মিডল ইনকাম এবং একেবারে লোয়ার ইনকাম লোকদের তাদের হাউস হোল্ড এবং অন্যান্য যে এখন খরচগুলো আছে, যে ইমার্জেন্সি নিড গুলো আছে স্পেশালি এন্টারপ্রেনার বিজনেসের জন্য। তো আমাদের এখন ইকোনমিতে চিন্তা করতে হবে যে আমরা কোন কোন সেক্টর গুলোতে আসলে এমফেসিস দিব, যাতে করে ফিউচারে আমাদের ভাই যেটা বললেন যে আমরা কিভাবে সেটাকে টার্নিং এর দিকে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ আপা, চমৎকার শেয়ার করলেন। আমি একটু অনুভব ব্যাগে যেতে চাই, যে যেহেতু আমাদের সাবজেক্টের সাথে প্লাস কোভিড-19 ছিল, বাংলাদেশের আসলে রিয়েল সিনারিওটা কি কোভিড-19 এর, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এদেশে আক্রান্ত মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে, আমাদের ভুল কোথায় হচ্ছে, এটা যদি আপনি শেয়ার করতেন। ইনফ্যাক্ট আমাদের শুরু থেকেই পলিসি মেকিং এ বেশ কিছু ভুল হয়ে গেছে। কোভিড যদি আমরা সারা বিশ্বের কথা চিন্তা করি, তাহলে শুরু হয়েছে ইন দ্য মান্থ অফ জানুয়ারি প্রথম দিকে চায়নাতে শুরু হয়েছে। আমরা কিন্তু অনেকদিন সময় পেয়েছি, আমাদের ফার্স্ট কেস ডিটেক্ট হয়েছে মার্চের মাঝামাঝি সময়, তাই প্রায় আমরা 2-2.5 মাস সময় পেয়ে গেছি। এই সময়গুলিতে আমাদের বিভিন্ন পলিসি মেকাররা তারা বলে আসছিলেন বাংলাদেশে কোভিড আসবে না, বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, রোদে কোভিড পুড়ে যাবে, করোনা ভাইরাস পুড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বলেছেন। এবং সেই সময় আমরা যা করতে পারতাম, ইটালি থেকে যখন বাংলাদেশিরা আসা শুরু করলো ইটালির বাজে অবস্থার কারণে, তখন যদি আমরা আমাদের এয়ারপোর্ট গুলোতে বা স্থলবন্দর গুলোতে আমরা যদি প্রপার স্ক্রিনিং করতাম, তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা যদি হজ ক্যাম্পে না করে আমরা যদি 5 স্টার হোটেল গুলোতে করতে পারতাম, তাহলে বোধ করি এই বাজে অবস্থায় যেত না আমাদের। সেই সময় আমরা এই মানুষগুলোকে যদি কনফাইন করে ফেলতে পারতাম, তাহলে সেটি ছড়িয়ে যেতে পারতো না। এই মানুষগুলো আসলেন, যে যার গ্রামে চলে গেলেন, জেলায় চলে গেলেন, এবং সেই সব জেলায় কোভিড আক্রান্ত হওয়া শুরু করলো, এবং আলটিমেটলি দেখা গেল এই অবস্থা দাঁড়ালো। এবং তারপর আরো একটি বড় ভুল হলো, সেটি হলো যখন কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লো, গভর্নমেন্ট লকডাউন প্রপারলি ঘোষণা না করে ছুটি ঘোষণা করলো, যার ফলে ছুটির মেজাজ নিয়ে আমরা সবাই গ্রামে ফিরে গেলাম, গাদাগাদি করে গেলাম, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করলাম না, আমরা প্রপারলি জানলাম না। ওই সময় গ্রামের অধিকাংশ মানুষকে, আমার গ্রামের মানুষকে আমি জানাবার চেষ্টা করেছি, তারা বলেছেন আমরা আক্রান্ত হব না, এটা বড় লোকের, এতে আমরা আক্রান্ত হব না। সো গ্রামের মানুষগুলো বা জেলা শহর বা উপজেলা শহরের মানুষগুলোকে আমরা প্রপারলি জানাতেই পারিনি। সো এরপরে আরো যে ব্যাপারে আমাদের প্রস্তুতির অভাব ছিল, আমরা দেখলাম যে আমাদের ডাক্তাররা প্রপারলি প্রস্তুত না, তাদের পিপিই ছিল না, রেনকোট পরানো হলো তাদেরকে নকল N95 মাস্ক দেওয়া হলো, তাদের মনোবলটা ভেঙে দেওয়া হলো। এই যে অবস্থা, ডাক্তাররা ফ্রন্ট লাইনার, তাদেরকে যদি শুরুতেই মনোবল ভেঙে দেন, তো যা হবার তাই হয়েছে। এখন অনেক দেরিতে হলেও জোন সিলেক্ট করা হয়েছে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন। আমার মনে হয় এটাতে হয়তো কিছু স্বস্তি আসতে পারে। তবে অনেকেই ধারণা করছিলেন লকডাউন যখন আবার খুলে দেওয়া হলো, তারপর 1 সপ্তাহ বা 10 দিন পরে জরুরি অবস্থার মতো সিরিয়াস আরেকটা লকডাউন
যদি 15 থেকে 20 দিনের দেয়া যেত বা 21 দিনের দেয়া যেত তাহলে বোধ করি সবচাইতে ভালো হতো। এনিওয়ে, পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো কথা বলবো। থ্যাংক ইউ। ডেফিনেটলি, থ্যাংক ইউ নুরুল ভাই। আমি আবারও আসবো আপনার কাছে। এরপর যে আমি একটু নুরুল ভাইয়ের কাছে যেতে চাই। নুরুল ভাই, একটা জিনিস আপনি যদি আমাদের শেয়ার করতেন যে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের অর্থনীতিতে কিন্তু শেয়ার বাজার একটি মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু আমাদের লাস্ট এক্সপিরিয়েন্স আছে শেয়ার বাজার সম্পর্কে, কিন্তু বর্তমান শেয়ার বাজার কিন্তু আপনি যদি ধরেন একেবারে জানুয়ারি থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত একেবারে কিন্তু ডাউন। এর আগে তো খুবই খারাপ অবস্থা ছিল। আপনি যদি একটু এই সম্পর্কে মতামত জানাতেন বা এর সম্পর্কে যে কোনো পলিসি ডেভেলপ করা যায় সেটা যদি আপনি বলতেন আমাদের। ভাই, আপনার মাইক্রোফোনটা একটা মিউট আছে, শুনতে পাচ্ছেন হয়তো। জি। শেয়ার বাজারটা বেসিক্যালি আমাদের টোটাল ইকোসিস্টেমের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট। এখন ইকোসিস্টেমের যে এই জায়গাগুলোতে আমরা একটু আগে আমি বলছিলাম যে সবগুলো প্যারামিটারগুলোকে আপ করতে না পারলে, কোনো প্যারামিটারই যদি ডাউন হয় তাহলে সেই আপনার স্নোবল ইফেক্টটা সেটা আসে, এবং সেই ইফেক্টের কারণে আজকে যে শেয়ার বাজারের যে বর্তমান যে অবস্থা, আমাদের অর্থনীতির চাকা, যদি আমি একটু আগে বলছিলাম, চাকা যদি না ঘুরে এবং তার জন্য যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে বিষয়টা আছে, সেখানে মানুষের প্রয়োজন এখন কি? শেয়ার বাজারে আপনি দেখেন আজকে প্রতিদিনই শেয়ার বাজারে যে ইন্ডিকেটরগুলো আসছে, সেই ইন্ডিকেটরগুলো কোভিডের আগের চাইতে কিন্তু ফল ডাউন করেছে, এবং এটা স্বাভাবিক। এই স্বাভাবিকতাটাই আমাদেরকে দেখতে হবে। বাট এখানেও কিন্তু একটা অপরচুনিটি আছে। সেই অপরচুনিটিগুলো হচ্ছে যে এখানে আমরা আসলে এটাকে কিভাবে ফান্ডিং মেকানিজমের দিকে যাব, যেখানে আমাদের প্রায়োরিটি লিস্টে ফান্ডিংটা হচ্ছে অন্য জায়গায়। আমার দরকার এখন আমাদের শিল্প কারখানা, এক্সপোর্ট, এই জায়গাগুলো করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে এসএমই। আমাদের ক্ষুদ্র শিল্পগুলো, ক্ষুদ্র কুটির শিল্প যারা আছে, এরা কিন্তু আপনি দেখেন এই দুটো বড় একটা আমাদের আয়োজন চলে গেল, উৎসব চলে গেল। একটা হলো রোজার সময়, আর একটা পুজোর সময়, আর একটা ঈদের সময়। এই যে সময়গুলোতে যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সারা বছর তাকিয়ে থাকে শুধুমাত্র এই সময়ে আর্নিংয়ের জন্য, তারা কিন্তু সাংঘাতিকভাবে লুজার হলো, এবং তারা হয়তো অনেকে দেউলিয়া হয়ে গেছে। এই জায়গাটাতে অ্যাড্রেস করার জন্য যে প্রণোদনার বিষয়গুলো আছে, সে প্রণোদনা নেওয়ার মতো যে ক্যাপাসিটি, সেটাও তাদের আছে কিনা যদি একটু দেখেন। আমি স্ট্যাটিস্টিক্সটাই এখানে সবচেয়ে জরুরি। আমাদের হাফ অফ দ্য এসএমই 46% লে অফে গেছে, এবং মোর দেন 50% অফ দেয়ার স্টাফ এ বিট অফ কস্ট কাটা হয়েছে তাদের। এবং aggregately 31% enterprise will likely to go level of layoff 1 to 50% of the staff. এটা তো বাধ্য হয়ে করছে, কারণ যে কোনো এন্টারপ্রাইজ তার আর্নিং এর সাথে তার এক্সপেন্ডিচারকে রিলেট করতে হয়। কারণ এটা ইজ নট অ্যান philanthropic organization that we have to provide help for continuously. বাট সরকার থেকে যেটা বলা হচ্ছিল যে আপনারা অন্তত এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। আজকে যদি মানুষগুলো না বাঁচে, তাদের এমপ্লয়মেন্টগুলো না থাকে, তাহলে আমার ভবিষ্যৎ অর্থনীতির চালিকা শক্তি যারা হবে, তারাই যদি না থাকে, তাহলে কে চালাবে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেদিন আমি শুনছিলাম, বলছিলেন যে আমরা আমাদের ওয়ার্কারকে যদি বাঁচাতে না পারি, তাহলে আমাদের আগামী অর্ডার কে ডেলিভার করবে? সো এখানে বাঁচা মরার দুটো বিষয়, একটা হলো স্বাস্থ্যর দিক থেকে, ভাইরাসের দিক থেকে, আরেকটা হলো বেঁচে থাকা। বাঁচার জন্য যে আমার খাওয়ার জন্য যে ছেলে মেয়েদেরকে নিয়ে খাওয়া পড়ার ব্যবস্থা, শ্রমিকদের, তারা মধ্যবিত্তের, এই জায়গাগুলোতে আমরা আসলে দেখতে হবে যে এই জায়গার অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য যে প্রণোদনাগুলো আছে, সেই প্রণোদনাগুলো তারা নেওয়ার মতো ক্যাপাসিটি তাদের আছে কিনা। ব্যাংকে যে কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে, সেই কন্ডিশন অনুযায়ী তারা সেটাকে অ্যাবজর্ব করতে পারছে কিনা, আমার মনে হয় এই জায়গাগুলো দেখা দরকার। এবং 68% এসএমই তারা রিপোর্ট করেছে দে উইল হ্যাভ দ্য পার্মানেন্টলি শাট ডাউন দেয়ার বিজনেস ইফ লকডাউন পারসিস্ট অফ মোর দ্যান 4 months। 4 মাসের বেশি যদি লকডাউন চলে, তাহলে 68% এসএমই তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। এটাও কিন্তু আমাদের একটা বড় ধরনের শঙ্কার কারণ। আর আরএমজির ইকোসিস্টেমে যেটা বিজিএমই বলেছে যে তাদের 2700 অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং
1000 100,000 ট্রান্সপোর্ট, 1/3 অফ জেনারেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এগুলি সবই কিন্তু চ্যালেঞ্জের মধ্যে বলছে। তার মানে দিস আর ইকোসিস্টেম। একটু আগে বলছি না, আমি হয়তো গার্মেন্টস এক্সপোর্ট করছেন, কিন্তু গার্মেন্টস এক্সপোর্টের সাথে যে আরও আদার ইকোসিস্টেমগুলো জড়িত, তাদের ইন্স্যুরেন্সের কথা বলা হচ্ছে, অ্যাক্সেসরিজের কথা বলা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের কথা বলা হচ্ছে, অল দিজ আর অ্যাকচুয়ালি হল্ড ডাউন। এখন এই জায়গায় লোয়ার ইন্টারেস্ট রেট ব্যাংক প্রফিটেবিলিটি অ্যাডভার্সলি ইম্প্যাক্ট আর ডিপোজিটার্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, যেটা আপনি বলছিলেন। এখন এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে, আমার যেটা মনে হয়েছে, উদ্যোগের সদিচ্ছা আছে, প্রণোদনার সদিচ্ছা আছে, কিন্তু ইনক্লুসিভলি ডিসিশন মেকিং বা পলিসি মেকিংয়ে কোথাও যেন কোঅর্ডিনেশনের অভাব আছে। এই জায়গাগুলো যদি আমরা দ্রুত অ্যাড্রেস না করতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক যে টার্গেটগুলো আছে সে জায়গায় কি কি চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি কি অ্যাকশন নেওয়া দরকার, সেগুলো যদি আমরা এখন থেকে নিতে পারি, তাহলে হয়তো আগামী 2-4 মাসের মধ্যে যদি কোভিড থেকে আমরা কিছুটা বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের এক্সিট পলিসিটা তৈরি করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। থ্যাংক ইউ। আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে। এই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ কি স্টক মার্কেট এখন ইনভেস্ট করা ঠিক হবে কিনা, আপনার কি মনে হয়? ওই যে আমি একটু আগে বললাম যে কোনটা আগে, আমি কখন অ্যাডিশনাল ইনভেস্ট করব, আমার ইনভেস্টমেন্টের জায়গাটাতে এখনো অনেকে তো মনে করছে যে আমি যে ইনভেস্ট করেছি সেটা আমি পুঁজি নিয়ে ফিরে আসতে পারবো কিনা, এরকম অনেকে। অবস্থা কারণ হচ্ছে অনেকের এখন ডেইলি আর্নিং কমে যাচ্ছে, অনেকের ওই যে লকডাউনের কথা বলেছি, অনেকে হাফ কস্ট করেছে। এই জায়গাগুলোতে যখন তার টাকার প্রয়োজন, তখন সেই টাকাগুলো তারা কোথায় পাচ্ছে? এখন তার যে জমানো টাকা, আজকে শেয়ার বাজারে যারা যাচ্ছে, অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তারা তাদের টাকাগুলো জমা, ওখান থেকে কিছু আর্নিং ব্যবস্থা করে। সাধারণ মানুষের কথা বলেছেন, তাদেরও কিছু আর্নিং আছে। কিন্তু এটা এখন শেয়ার মার্কেটের যে বর্তমান যে সিনারিও, সেখানে আমরা মানে সঞ্চালনটা যদি প্রপারলি না হয়, তাহলে আমি তার থেকে বেনিফিটটা কিভাবে নেব? আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে এবং নাসিন আপনাকে দুজনের কাছে করতে চাই যে আপনি অনেকদিন ধরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, বাংলাদেশের পলিসি নিয়ে কাজ করছেন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসি বাংলাদেশের জন্য কি কি অবস্টাকল গুলো এখন আছে যে আমরা এখন এই যাচ্ছে করতে পারছি না, এবং এগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি? দুজনের কাছে এই প্রশ্নটা নেওয়ার আগে আমি একটু অনুপম ভাইকে যেতে চাই। একটি প্রশ্ন, অনুপম ভাই একটু যদি বলতে পারতেন যে কবে নাগাদ স্বস্তি আসবে জনজীবনে, ভয় বা সংকট কখন কেটে যাবে আমাদের, একটু যদি বলতেন। It's a $1 billion question. সারা ওয়ার্ল্ডেই অ্যাকচুয়ালি জনস্বাস্থ্য নিয়ে যারা আমরা কাজ করছি, কনফিউজড আমরা একটু বেশ কিছু বিষয়ে, যে কবে নাগাদ ভ্যাকসিন অ্যাকচুয়ালি আবিষ্কার হবে। সো সবচাইতে তাড়াতাড়িও যদি আমরা ভাবি, তাহলেও 6 থেকে 9 মাস লেগে যাবে। সেটি আমরা মার্চের থেকে যদি ক্যালকুলেট করি, তাহলেও এন্ড অফ ডিসেম্বর অথবা আগামী বছরের প্রথম দিকে বলা চলে। কারণ ভ্যাকসিনের অনেকগুলি প্রকল্প চালু রয়েছে, ফান্ডিং হয়েছে, বিভিন্ন দেশ ফান্ডিং করেছে, বিল গেটস ফাউন্ডেশন ফান্ডিং করেছে। কিন্তু এই জায়গাতে মনে রাখতে হবে যে ভ্যাকসিন কিন্তু 3টে স্টেজে হয়। ফার্স্ট স্টেজে দেখা যায় যে কোনো বানর বা গিনিপিগের উপরে এটার পরীক্ষা করা হয়, সেকেন্ড স্টেজে স্মল স্কেলে এটার পরীক্ষা করা হয়, এবং থার্ড স্টেজে লার্জ স্কেলে এটার পরীক্ষা করা হয়। সো নর্মালি এক একটা স্টেজে 2 থেকে 3 মাস লেগে যায়। সো যতদিন পর্যন্ত ভ্যাকসিন না আসছে, তারপরেও কথা আছে, ওয়ার্ল্ডের সবাই ঝুঁকির মুখে। ওয়ার্ল্ডের জনসংখ্যা এখন 700 কোটি। আমাদের মতো দেশে আমাদের প্রত্যেকের হাতে ভ্যাকসিন কবে আসবে, এটি একটা বড় বড় প্রশ্ন। দেখা যাবে যে প্রথম দিকে দেখা যাবে যে উন্নত যেসব দেশগুলি রয়েছে, যাদের সক্ষমতা বেশি রয়েছে, যাদের প্রভাব বেশি রয়েছে, সেই সব দেশেই আসলে ভ্যাকসিন প্রথমে যাবে। আমরা পেতে পেতে আরো বেশ কিছুদিন লেগে যাবে। সেই জায়গায় আই শুড সে আমাদের নিজেদের সচেতনতাটা অনেক বড় ব্যাপার। আমরা যদি সচেতন থাকি, মিনিমাম 3টা ব্যাপারে যদি আমরা আমাদের দায়িত্ব পালন করি। একটি হলো আমরা মাস্কবিহীন কোনোভাবেই বের হব না, অন প্রিন্সিপল।
100% মানুষের জন্য মাস্ক ইজ এ মাস্ট, এবং মাস্ক কিভাবে পড়তে হয়, কোন মাস্ক পরবেন এটা প্রপারলি জানতে হবে। মোটামুটি সোশ্যাল মিডিয়ায় WHO গাইডলাইন কিংবা বিভিন্ন ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি যে বাজারে তো অনেক ধরনের মাস্ক চলে আসছে, দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন ধরনের কালারফুল মাস্ক পরছে, নিজের মতো করে বানিয়ে মাস্ক পরছে। আসলে ওইটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু জানতে হবে আমাদের যে এই মাস্কটা আদৌ আমাদের কাজ করছে কিনা প্রপার ওয়ে। অ্যাকচুয়ালি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আগে বলা হচ্ছিল যে আপনি N95 বা এই টাইপের মাস্ক পরেন, কিন্তু এটা যেহেতু দামি এবং সহজে অ্যাভেইলেবল না, সো এটা শুধুমাত্র ডাক্তার এবং যারা ক্লোজ কন্ট্যাক্টে যাচ্ছেন পেশেন্টের তাদের জন্য। তারপর সার্জিক্যাল মাস্ক, যেহেতু এটা কম্পারেটিভলি ইজিয়ার এবং কম দামি, 10 থেকে 15 টাকায় পাওয়া যায়, এটাই নর্মালি ব্যবহার করছিল। এটাও যেহেতু দাম বেড়ে গেছে, এখন মানুষ সুতির কাপড় দিয়ে মাস্ক তৈরি করছে, এবং এইটার একটা সুবিধা হলো যে এইটা রিইউজ করা যায়, এটাকে কেচে আবার ব্যবহার করা যায়, এবং সুতির কাপড়টা যদি প্রপার সুতির কাপড় হয়, কিছু গাইডলাইন রয়েছে, WHO গাইডলাইন মেনে যদি সুতির কাপড় ভাঁজ ভাঁজ করে তৈরি করা যায়, তাহলে এটি ইফেক্টিভ মাস্ক, এবং সেটি ব্যবহার করলে মোটামুটি একটা প্রোটেকশন আপনি পেতে পারেন। তবে শুধু মাস্ক ব্যবহার করলেই চলবে না, তার পাশাপাশি আপনাকে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, আপনাকে ক্রাউড অ্যাভয়েড করতে হবে, এবং আরো একটি ব্যাপার, সেটি হলো আপনার সোশ্যাল ডিস্টেন্সিং বলবো না, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, অন্তত 1 মিটার দূরত্ব বা 3 ফুট দূরত্ব মেনটেন করা। আর আপনি যদি অফিসে যেতে হয়, আপনি হেঁটে অফিসে যান, যদি খুব বেশি দূরবর্তী না হয়। প্রাইভেট ভেহিকেল যদি ব্যবহার করেন, ওয়েল অ্যান্ড গুড। আর যদি ভেহিকেল ইউজ করতে হয়, পাবলিক ভেহিকেল, তাহলে অবশ্যই এনশিওরড হবেন যে ক্রাউডই যেন না হয়। এই ব্যাপারগুলো যদি আমরা মেনটেন করি, ঘরটাকে ডিপ ক্লিন করি, ডিসইনফেক্টেন্ট ইউজ করে ঘরটাকে ক্লিন করি, কিচেন ক্লিন করি, ফ্লোর ক্লিন করি, এই ব্যাপারগুলি যদি আমরা মেনে চলি, তাহলে যে পর্যন্ত না ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, তার আগে পর্যন্ত আমরা নিজেদের সুরক্ষাটা নিশ্চিত করতে পারবো, এবং সেটাই বোধ করি বুদ্ধিমানের কাজ। কবে ভ্যাকসিন আবিষ্কার হবে সেই পর্যন্ত আমরা ঘরে বসে থাকবো, এটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। থ্যাংক ইউ। জনজীবন তো চলতেই থাকবে, আমাদের জীবিকা টানে আমাদের ঘর থেকে বেরোতেই হবে, সুতরাং আমাদের সবকিছু মেনে, স্বাস্থ্যবিধি মেনেই আমাদের ঘর থেকে বেরোতে হবে। ধন্যবাদ অনুপম ভাই। যে প্রশ্নটা আমি রেখে গিয়েছিলাম কবির ভাইয়ের কাছে, নাসরিন আপার কাছে, যে হোয়াট ইজ আওয়ার বিগেস্ট অবস্টাকল ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইন বাংলাদেশ, যদি বলতেন, এবং হাউ উই ক্যান ওভারকাম অল দিস অবস্টাকলস। নাসরিন আপা দিয়ে শুরু করি, পরে আমি কবির কাছে আসছে সেম কোশ্চেন দুজনের কাছে। Very important question, Masood bhai. SDG সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের 2030 এর মধ্যে সারা ওয়ার্ল্ড যেটাকে নিয়ে ফাইট করছে, যে আমরা 2030 এর মধ্যে নো হাঙ্গার, নো পভার্টি, অনুপম ভাইয়ের বলি গোল 3 গুড হেলথ, এখানে যাবার কথা ছিল, সেখানে যাওয়া নিয়েই চ্যালেঞ্জ ছিল। লাস্ট ইয়ারে 2019 এর সেপ্টেম্বরে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিটা হলো, সো ওখানে যাবার সুযোগ আমার হয়েছিল। সেই প্রেক্ষিতে ইকোনমিক ফোরাম, তারপর অক্সফাম, বিভিন্ন সেশন গুলোতে ওদের একটাই কথা ছিল যে সবার, যে কিভাবে সম্ভব আমাদের এই গোল ফুলফিল করা। গোল 4 এডুকেশন, কোয়ালিটি এডুকেশন তো অনেক পরের কথা, এডুকেশনই কি আমরা কমপ্লিট করতে পেরেছি? দেন গোল 5 ইকুয়ালিটি আসবে, তারপর ইকোনমিক ডেভেলপমেন্ট, গোল 17 নিয়ে বারবার কথা এসেছে, পিস এন্ড জাস্টিস। সো এখন যদি বলা হয় যে কোভিড-19 এর পর এফেক্টটা কি, কোথায় না, শুধু কি গোল 3, সেখানে গোল 17ও যদি ধরি যে আমাদের পিস এন্ড জাস্টিস, এই কারণে যে ইকোনমিক যে মন্দাটা পড়ছে, সেই জন্য যে সোশ্যাল ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, সেগুলো যে আলটিমেটলি যে আনরেস্টের জন্ম দিবে, যেটা আমাদের কনফ্লিক্ট রেজুলেশনের জায়গায় কাজ করতে হবে, আমাদের যে জেন্ডার ইকুয়ালিটিতে আমরা এত বড় একটা ধস নেমে যাচ্ছে, সেগুলোকে আমরা কিভাবে মেকআপ করবো। তখন আমাদের মানে একজন প্রতিনিধিকে রেখেছিলাম, উনি বলছিলেন যে 2015 অক্সফাম কিন্তু ওয়ার্ন করেছে যে 1% of the world's population would own more wealth than the other 99 by next years. So আমরা তো থাকি যে পৃথিবীর 50% সম্পদ আছে 1% লোকের হাতে, 4% সম্পদ লোকের হাতে বাংলাদেশ ম্যাক্সিমাম সম্পদ আছে, এই কথাগুলো থেকে এসেছে। সো ওয়ার্ল্ডের যদি এই অবস্থা হয়, ইমব্যালেন্স হয়, তাহলে সেখানে এসডিজি কিভাবে সম্ভব? আর এখন সেই ইমব্যালেন্স কি আরো বাড়বে নাকি কমবে, সেটার উপরে ডিপেন্ড করছে যে আমরা নেক্সট এসডিজিতে কোথায় যাব। একটা ছোট উদাহরণ যদি দেই এখানে, যে জাপান ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে যেটা যে জাইবাটসু পদ্ধতি ওদেরকে যেটা বলা হয়, সেটা হলো ওদের 4টা কোম্পানি, মিৎসুবিশি, মিৎসুসু, সুমিমোটো, এরকম সুমিতোমো, এরকম 4টা কোম্পানি, শুধুমাত্র 4টা ফ্যামিলি শুধু
সেই সব তাদের প্রোডাকশন গুলো, ব্যাংক গুলো, সব জব সেক্টর গুলোকে তারাই নিয়ন্ত্রণ করবে, কারণ বিজনেস সব তাদের হাতেই ব্যাংক আছে, তাদের হাতেই বীমা আছে, তাদের হাতেই বিজনেস আছে, এন্টারপ্রেনারশিপ আছে, এবং তাদের মাধ্যমে অন্যদের বিজনেস করতে হবে। বাংলাদেশটাও যদি চিন্তা করি, আমরা যারা টিস্যু পেপার বানাচ্ছি তারাই হয়তো বা প্লাস্টিকের জিনিস তৈরি করছে, তাদেরই ব্যাংক আছে, তাদেরই হয়তো স্কুল আছে, তাদের ইউনিভার্সিটি, সবকিছু। সো এখন অবশ্যই মানুষ প্রপার্টি থাকবে, কিন্তু আমি ওই যে মাঝে মাঝে এখন বলা হচ্ছে যে দুবাই একটা দ্বীপ কিনে নেওয়া হচ্ছে, কারো যদি শখ হয় যে আমি বাংলাদেশের সেন্ট মার্টিনটা কিনে নিব, কিংবা ঢাকা সিটিটা খুব সুন্দর, এটা আমার সিটি হলে ভালো হয়, এইরকম অ্যাম্বিশন হলে তো একটা দেশের ইকোনমি কখনই আগাবে না, পৃথিবীর ইকোনমিকেও আমরা ঠিক করতে পারবো না। তো এইভাবেই ওয়ার্ল্ড ইকোনমিকে ব্যালেন্স আনার জন্য তখন জাপানের যেটা হয়েছিল, সেই জ্যাবাসু পদ্ধতিতে ওই ফ্যামিলিগুলোর থেকে ভেঙে ভেঙে ছোট ছোট এন্টারপ্রেনারশিপে দিয়ে দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে হান্ড্রেডস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট হয়ে ছোট ছোট এন্টারপ্রেনাররা বড় বড় ইন্ডাস্ট্রি করে ফেলেন, যা টোটাল ইকোনমি ডেভেলপমেন্ট হয়েছে, সব মানুষের ডেভেলপমেন্ট হয়েছে। আপনি যদি বলেন মাসুদ ভাই, 17টা সেক্টরের সবগুলো সেক্টর এখন এফেক্টেড। আর তারপরে কোভিড এর একটা পজিটিভ দিক হচ্ছে, 2008-এ যখন ওয়ার্ল্ড গ্লোবাল রিসেশনটা হয়েছে, অনেক দেশ কিন্তু সেই রিসেশনটা কাটিয়েছে তাদের কোন স্ট্রেংথ গুলো ছিল যেটা দিয়ে। যেমন ইউকে কাটিয়েছে কিভাবে, তাদের আমাদের ভালো ভালো ইউনিভার্সিটি আছে, নাম করা ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, আসো তোমরা পড়াশোনা, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের স্টুডেন্টরা তখন পড়তে গিয়েছে, অনেক টাকা কিন্তু তারা সেখানে রিসেশনে কাটিয়ে উঠেছে এটার মাধ্যমে। আমাদের সেই ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি যদি আজকে থাকতো, মেডিকেল যদি থাকতো, আমাদের আমি দেখেছি যে এনাম মেডিকেল কলেজে প্রচুর আপনার নেপাল এবং কাশ্মীর থেকে অন্যান্য দেশ থেকে এসে স্টুডেন্টরা পড়ছে, আমাদের পাবলিক প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পড়ছে। আরো যদি খুব ভালো জায়গায় যেতে পারতাম, যে ঢাকা মেডিকেলে পড়বার জন্য, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বার জন্য 50% সিট আমাদেরকে রাখতে হচ্ছে হাই টিউশন ফি দিয়ে বিদেশি স্টুডেন্টদের জন্য। একটা সেক্টরকেও কি আমরা এইভাবে ডেভেলপ করতে পেরেছি যেখান থেকে আমরা এখন দ্রুত রিসেশন কাটাতে পারবো? আর এখন আমাদের হচ্ছে নিউ সোশিও ইকোনমিক অর্ডারটা কিভাবে তৈরি করব, এবং এই এসডিজি কে আমরা কিভাবে, তবে 2030 এটা একটা হাই অ্যাম্বিশন হয়ে যাচ্ছে। 2030-র মধ্যে মনে হচ্ছে না কোনোভাবেই সব বাচ্চাকে স্কুলে পাঠানো সম্ভব, কিংবা দরিদ্র দূরীকরণ করে জিরো পভার্টিতে নিয়ে আসা সম্ভব, বাট উই ক্যান ট্রাই আওয়ার লেভেল বেস্ট ফ্রম আওয়ার সাইড। থ্যাংক ইউ আপা। আমি একটু সেম কোশ্চেনটা নূরপুরের কাছে দিতে চাই, আপনার পার্সপেক্টিভে কি হওয়া উচিত বা কি করা উচিত? নাসরিন আপা খুব সুন্দরভাবে আর্টিকুলেট করেছেন যে যে অ্যাম্বিশনটা এসডিজির ছিল 2030-এর মধ্যে আমাদের বেশ কিছু হাই লেভেল টার্গেট ছিল গ্লোবালি, এবং বাংলাদেশ যে জিনিসটাতে বাংলাদেশ সাকসেসফুল, আপনি জানেন এমডিজি গোলে বাংলাদেশ অ্যাওয়ার্ড পেয়েছে, এবং সেই জায়গাতে আমরা বাংলাদেশ সরকার কিন্তু এসডিজির একটা কোঅর্ডিনেশনের জন্য প্রাইম মিনিস্টার অফিসে একটা হাই লেভেল রেসপন্সিবল পার্সনকে রেখেছেন, সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, এখন সাবেক সচিবও আছেন একজন, তো যেটা সমস্ত মন্ত্রণালয়গুলোকে ডিস্ট্রিবিউট করে দেয় প্রাইভেট সেক্টর এবং আদার মাল্টি স্টেক হোল্ডার যারা আছে, স্পেশালি প্রাইভেট সেক্টর, এনজিও, সিভিল সোসাইটি, একাডেমিয়া, সবাইকে নিয়ে কিন্তু কনসালটেশন হয়েছে, সবার কাছ থেকে জেনে কিন্তু একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য যে টার্গেটগুলো রাখা হয়েছে। সরকার মানে বর্তমান সরকার আসলে অনেকগুলো ভিশন দিয়েছে, যে ভিশনগুলো রোড ম্যাপ দিয়েছে যেগুলো খুব লং টার্ম। আপনি দেখেন ডেল্টা প্ল্যানও দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ডেল্টা প্ল্যান দিয়েছে 2100 সালে কি হবে, তাই না? তো মানে 100 বছর পরে আমাদের কি হবে। তো বিষয়গুলো যেভাবে থাকুক না কেন, ইটস অল ডিপেন্ডস অন দ্য, আপা যেটা বলছিলেন, আমার বর্তমান যদি আমাকে সামনে এগিয়ে না নেয়, আমি কিন্তু অতীত আমার অনেক ভালো ছিল, হঠাৎ করে একটা ঝড় আসলো, এই ঝড় আমাকে সামলানোর জন্য কি কি পদক্ষেপ নিয়ে আমি ঝড়টাকে সামলাতে পারলাম, তারপরে কিন্তু আমাকে কি করতে হবে, রিথিঙ্ক করতে হবে, টার্গেটগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। যেটা আপনি দেখবেন খুব রিসেন্টলি G20-র মিটিংটা হলো ভার্চুয়ালি। G20-র মিটিংয়ে ওয়ান অফ দ্য এজেন্ডা ছিল এসডিজি, এবং সেখানে কয়েকটা দেশকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে যেহেতু উন্নত দেশগুলোর অনেক ফান্ড আছে, অনেক ক্যাপাসিটি আছে, এবং তারা যাতে অনুন্নত দেশগুলোকে হেল্প করার জন্য কিছু কাজে এগিয়ে আসে। তবে খুব মজার বিষয় কি জানেন, সবসময় বলে না এভরি অ্যাডভার্সিটি দেয়ার ইজ অ্যান অপরচুনিটি। এই প্যান্ডামিক সিচুয়েশনে একটা বড় অপরচুনিটি হচ্ছে যে আমাদের এই তথ্য প্রযুক্তি বা এই কানেক্টিভিটি আমাদের জন্য একটা আশীর্বাদ হয়েছে। বিগ ডাটা অ্যানালিটিক্স যেটা হচ্ছে বা অন্য
আইওটির কাজ হচ্ছে বা অন্য যে সমস্ত অপরচুনিটিগুলো আছে, বাংলাদেশের তথ্য প্রযুক্তির যে কাজের জন্য যে স্টাবলিশমেন্টগুলো করা হয়েছে একদম তৃণমূল পর্যায়ে, ইউনিয়ন পর্যন্ত কানেক্টিভিটি তৈরি করা হয়েছে, যার কারণে আজকে দেখেন আমরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কানেক্টিভিটিটাকে সিমলেসলি ব্যবহার করছি। আজকে মনেই হচ্ছে না যে আমরা কোনো বাধাগ্রস্ত হচ্ছি কোথাও। এটা কিন্তু আমাদেরকে অর্থনীতিতে একটা বড় সুবাতাস দিতে পারে, কারণ কোনো না কোনো একটা জায়গায় আমাদের স্পেস দরকার। আমাদের এই তথ্য প্রযুক্তি এবং কানেক্টিভিটি এই জায়গাতে কিন্তু ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কথাটা আমরা বারবার বলছি, চতুর্থ শিল্প বিপ্লবে, এই চতুর্থ শিল্প বিপ্লবে কিন্তু আমাদের অর্থনীতি নতুনভাবে চাকা ঘোরানোর জন্য আমাদের মতো দেশ, যাদের মেধা হচ্ছে বড় অস্ত্র, তাই না, আমাদের বড় শক্তি হচ্ছে মেধা শক্তি, তো মেধাভিত্তিক সমাজ গড়ার জন্য, তথ্যভিত্তিক সমাজ গড়ার জন্য যে রূপকল্প সরকার দিয়েছে, সে জায়গাটাতে কিন্তু আমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে কাজে লাগাতে হবে। এবং দেখেন আপনি ই কমার্সের আজকে যে নতুন ডেভেলপমেন্টটা হচ্ছে, সেখানেও কিন্তু কতগুলো ইন্ডিকেটর এসডিজির চাঙ্গা থাকছে। আজকে ই কমার্সে আমরা সবাই কিন্তু ঘরে বসে বিভিন্ন অর্ডার দিচ্ছি এবং ঘরে বসে পাচ্ছি। আজকে মোবাইল মানি দিয়ে আমরা ট্রানজ্যাকশন করছি। আপনি অবাক হয়ে যাব আমরা, যে আমরা জানতেও পারি নাই যে মানে কনভেনশনাল ব্যাংক যে টাকা ট্রানজ্যাক্ট করে প্রতিদিন, চিন্তা করতে পারেন যে বিকাশ প্রতিদিন কত হাজার কোটি টাকা ট্রান্সফার করে, ট্রানজ্যাকশন হয়। সো মোবাইলের মাধ্যমে এই যে হাজার হাজার কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, আমরা আমাদের ইলেকট্রিক বিল থেকে শুরু করে আমাদের বিভিন্ন পেমেন্ট থেকে শুরু করে ট্রানজ্যাকশন, এই লাইফস্টাইলটাই কিন্তু আমাদের অর্থনীতির একটা নতুন ভাবনার জায়গায় নিয়ে যাচ্ছে। তো সে জায়গায় আমি এসডিজি নিয়ে খুব বেশি চিন্তিত না। এসডিজির কিছু ভালনারেবল জায়গা আছে, যেটা আপা বলছিলেন, ইনইকুয়ালিটির কথা বলছিলেন, আদার বিষয়গুলো আছেন, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে আমাদের অপরচুনিটি তৈরি করছে। তো আমি আসলে আশাবাদী, আমি আশা করতে ভালোবাসি, আমি অ্যাডভার্সিটিগুলোকে অপরচুনিটিতে ট্রান্সলেট করতে চাই। সেই জন্য আমি মনে করি যেটা দরকার, এটা ইমোশনালি দেখার বিষয় না, এর দরকার হচ্ছে সমন্বিত উদ্যোগ। এই সমন্বিত উদ্যোগের জন্য সরকারের আরেকটু নতুনভাবে হাল ধরা দরকার, যে এই জায়গাগুলোতে আমরা একটা ম্যাপিং করা দরকার, যে আমাদের কোন কোন গোলগুলোতে আমাদের চ্যালেঞ্জ আছে, সেই গোলগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, কোন কোনগুলো আমাদের অ্যাডিশনাল অপরচুনিটি তৈরি করেছে, সেগুলোকে আমরা কিভাবে বুস্ট আপ করবো। সো এই দুটো জায়গাকে যদি ম্যাপিং করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের জন্য কিছু অপরচুনিটি তৈরি হবে। ধন্যবাদ কবির ভাই। আসলে সম্মিলিত উদ্যোগের দরকার এই জায়গাটার মধ্যে, ডেফিনেটলি। আমি একটু চলে যাই অনুপম ভাইয়ের কাছে। আমাকে অনুপম ভাই একটা জিনিস, আমি এখন সবাই দেখছেন যে সিমটম নাই, তারপরেও সে করোনা পজিটিভ। অর্থাৎ আমি আমার অফিসে যদি কথা বলি, আমার অফিসে যে একজন আছেন, তিনি প্রেগনেন্ট ছিলেন, ওনার বেবি হবে, একদম 37 উইকে গিয়ে উনি জাস্ট চেক আপের জন্য হসপিটালে গিয়েছিলেন, বাট ওখানে ওনাকে বললো যে করোনা টেস্ট করানোর জন্য। পরবর্তী যখন উনি আবার গেলেন টেস্ট করালেন, ওনার পজিটিভ এসেছে। মানে বিষয়টা চিন্তা করা যায়, অর্থাৎ আমরা সাধারণ মানুষ যারা অফিস করি, আমরা তো বের হচ্ছি না, বাট কোনো প্রয়োজনে বের হচ্ছে। আর যার এই ধরনের সিচুয়েশন, সে তো বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। যদি এরকম ব্যক্তিরও করোনা পজিটিভ আসে, তার মানে আমরা কোথায় আছি, কেন হচ্ছে, কেন এটা হচ্ছে এবং কি করা উচিত, একটু যদি বলেন। To tell you very frankly, এখন গড়ে প্রায় 15,000 মতো, 12 থেকে 15,000 টেস্ট করা হচ্ছে এবং 22 থেকে 25% পজিটিভ আসছে, অর্থাৎ 3,000 বা 3,500 মতো পজিটিভ আসছে এখন। এবং এই টেস্ট সংখ্যা যদি আমরা বলি, আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, জনস্বাস্থ্যের কিছু ইন্ডিকেটর রয়েছে, সেই ইন্ডিকেটর অনুযায়ী বলা যায় যে মৃদু লক্ষণ বা একেবারেই কম লক্ষণ নিয়ে যা বর্তমানে বলা হচ্ছে 75,000, তার অন্তত 10 গুণ পেশেন্ট বাংলাদেশে রয়েছে। অর্থাৎ বাংলাদেশে এখন আক্রান্ত প্রায় 7 লাখ বা তার কাছাকাছি মানুষ, কিন্তু আমরা মাত্র 75,000 বলছি, কারণ আমরা টেস্টই করতে পারছি না। আর যে সিমটম বিহীন, সে তো অ্যাকচুয়ালি যাচ্ছেই না, সে টেস্টের কাছাকাছি যাচ্ছে না। সে সুবিধাটা হলো যে সে কিন্তু রোগ ছড়াবে না, এটা একটা সুবিধা। সে নর্মালি যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট,
যদি যতক্ষণ পর্যন্ত সিমটম প্রকাশ না পাচ্ছে তার মাঝে, ততক্ষণ পর্যন্ত সে, আগে বলা হচ্ছিল যে রোগ ছড়াবে, কিন্তু এখন বলা হচ্ছে, এখন WHO যে রিসেন্ট গবেষণা সেটাতে বলা হচ্ছে যে অ্যাসিমটোমেটিক পেশেন্ট যে পর্যন্ত সিমটম প্রকাশ না পাবে সেই পর্যন্ত সেই রোগ ছড়াবে না। সো এইটা একটা সুবিধা আছে, কিন্তু তার তো এক ফেজ থেকে আরেক ফেজে সে যেতে পারে, সম্ভাবনা রয়ে যাচ্ছে। এবং আমরা যেহেতু টেস্ট কম করছি, আমরা কিন্তু বুঝতেও পারছি না অ্যাকচুয়ালি বাংলাদেশে কত আক্রান্ত, এবং আমরা শুধু টিপ অফ দ্য আইসবার্গ দেখছি। আমরা ভেতরে যে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং ঘরে ট্রিটমেন্ট করছে, সেখানে মারা যাচ্ছে, হসপিটালে বেড পাচ্ছে না, অক্সিজেন পাচ্ছে না, ভেন্টিলেশন পাচ্ছে না, এই যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমরা একটু আগে নুরুল কবির ভাই এবং নাসরিন আপার যে ইনফরমেটিভ এবং তথ্যবহুল যে আলোচনাগুলি শুনলাম, আমরা আশান্বিত হতে চাই, কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে কিন্তু আমরা আতঙ্কিত হচ্ছি। আমরা বারবার আতঙ্কিত হচ্ছি কারণ আমরা সঠিক পরিকল্পনা গ্রহণ করছি না, আমাদের সমন্বয়ের বড্ড অভাব। দেখা গেল হুট করে পোশাক শিল্পের শ্রমিকদেরকে আসতে বলা হলো, যানবাহন চালু নেই কিন্তু তাদেরকে আসতে বলা হলো, গাদাগাদি করে তারা ফেরি পার হলো, তারা আসলো, তারা কাজ শুরু করলো এবং ওইখান থেকে অনেক বেশি আক্রান্ত হচ্ছে। সাভারে তখন অত আক্রান্ত ছিল না কিন্তু আক্রান্ত হয়ে গেল। তারপরে দোকানপাট খুলে দেয়া হলো, এখন গণহারে আক্রান্ত হচ্ছে, কিন্তু আমাদের মাত্র 52টি ল্যাবরেটরিতে এখনো পর্যন্ত পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আমরা যদি অনেক আগে থেকে পরিকল্পনা গ্রহণ করতাম তাহলে এতদিনে 64 ডিস্ট্রিক্টে 64টি তো বটেই, এর বাইরেও ঢাকায় আরো 100-র উপরে ল্যাবরেটরিতে মিনিমাম 50,000 টেস্ট করা সম্ভব। পাকিস্তান যদি 50,000 টেস্ট বহু আগে থেকে করতে পারে তাহলে কেন আমরা নয়? এই জায়গাগুলিতে অনেক গ্রে এরিয়া রয়েছে, সমন্বয়ের অভাব রয়েছে। নুরুল কবির ভাই একটু আগে বলছিলেন যে অনেক পরিকল্পনা, ডেল্টা পরিকল্পনা গ্রহণ হয়েছে, 2041 পর্যন্ত পরিকল্পনা হয়েছে, 21 পর্যন্ত পরিকল্পনা হয়েছে। কোন পরিকল্পনায় বাস্তবতার মুখ দেখবে না যদি না আমরা সঠিকভাবে ভিশন নির্ধারণ করে সেটার প্রত্যেকটা স্টেপে কোঅর্ডিনেশন নিশ্চিত করতে না পারি। আমাদের কোনো মন্ত্রণালয়ের সাথে অন্য মন্ত্রণালয়ের প্রপার কোঅর্ডিনেশন নাই। সেই অবস্থায় আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন এই প্রশ্নটি, সেটি হলো অ্যাসিমটোমেটিক পেশেন্ট। অ্যাসিমটোমেটিক পেশেন্ট মোরাললেস 10%, অ্যাসিমটোমেটিক পেশেন্ট, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু সিমটম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিংবা অসহায় অবস্থায় হসপিটালে ঘুরছেন কিংবা অসহায় অবস্থায় বাসায় পড়ে রয়েছেন, অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন না। গত পরশুদিন আমার একটা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, খুব বড় পদে চাকরি করতেন, শুধু অক্সিজেনের অভাবে মারা গেছেন। বেশ কজন ডাক্তার মারা গেছেন শুধুমাত্র প্রপার ফ্যাসিলিটি না পাওয়াতে। এই যখন অবস্থা, তখন সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে বুঝতেই পারছেন। সুতরাং আমি আশাবাদী হতে পারছি না। আমি এর আগে প্রচন্ড আশাবাদী মানুষ ছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে, অন্তত করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থায় আশাবাদী হতে পারছি। থ্যাংক ইউ। একটা জিনিস ক্লিয়ার করতে চাই, হয়তো বা দর্শকের প্রশ্ন শোনা যাচ্ছে না। সাউন্ডটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। ওকে, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি প্রথম দিকে যে কথাটা বলেছিলেন, যার সিমটম নেই তারপরও সে পজিটিভ, যে কোশ্চেনটা আমি করেছিলাম, এবং আপনি বলেছিলেন যে তাদের থেকে করোনা ছড়ানোর মানে পসিবিলিটিস খুবই কম, যাদের সিমটমটা কম। এই জিনিসটা কিন্তু আসলে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এটা কিন্তু জনসাধারণের সবাইকে এই জিনিসটা জানা উচিত যে মাসুদ ভাই একটু কারেকশন, যাদের সিমটম কম তারা ছড়াতে পারে, কিন্তু একেবারেই অ্যাসিমটোমেটিক পেশেন্ট, যাদের কোনো সিমটমই নেই, সেই পেশেন্টরা করোনা ছড়াবে না যতদিন পর্যন্ত না তাদের মিনিমাম লক্ষণ প্রকাশ না পাচ্ছে ততদিন পর্যন্ত। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা সবার জানা উচিত। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখন জেলা পর্যায়ে টেস্টের বিষয়টা গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমরা উপজেলা পর্যায়ে অথবা ইউনিয়ন পর্যায়ে যদি আমরা পৌঁছে দিতে পারতাম, কারণ করোনা এমন নয় যে এটা আগামী 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে অথবা 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের এখনই খুব দ্রুত আমরা যদি উপজেলা পর্যায়ে অথবা ইউনিয়ন পর্যায়ে যদি টেস্টের ব্যবস্থা করতে পারতাম, বা এটা আদৌ প্ল্যানিং চলছে কিনা যদি কিছু বলতেন আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ, ইটস আ ভেরি গুড কোশ্চেন।
এটা তো ইনফ্যাক্ট বাই দিস টাইম হয়ে যাওয়া উচিত ছিল। আমি তো বলছিলাম যে যখন বাংলাদেশে পরিকল্পনা গ্রহণ করা হলো, বেশ কিছু কমিটি করা হলো, জাতীয় কমিটি, স্ট্যান্ডিং কমিটি, পরামর্শক কমিটি, যোগাযোগ কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, সেই সময়ে যদি জেলা পর্যায়ের ল্যাবগুলো স্টাবলিশ করে ফেলা হতো, প্রপার জনবলকে প্রপার ট্রেনিং দেওয়া যেত, তাহলে কিন্তু সেই সময় থেকে মার্চ মাস থেকেই হয়তো জেলা পর্যায়ের ল্যাবরেটরি গুলো স্টাবলিশড হয়ে যেত। সেটা যদি হয়ে যেত তাহলে এতদিনে উপজেলা পর্যায়ে স্টাবলিশড হয়ে যেত। যেহেতু হয়নি, এখন দেরি হয়েছে, জেলা পর্যায়ে হয়েছে। এখন বর্তমানে যেটি দরকার সেটি হলো উপজেলা পর্যায়ে, এবং সাসপেক্টেড যেসব উপজেলা রয়েছে, যেসব উপজেলায় বিদেশ ফেরত বা ক্লাস্টার সংক্রমণ হয়েছে, সেই সব উপজেলায় যদি ডিটেক্ট করার ব্যবস্থা করা যায় তাহলে দ্রুত কিন্তু পেশেন্টকে আইসোলেট করা যায়। গভর্নমেন্ট আরেকটি কাজ করতে পারেনি, সেটি হলো সারা দেশের মানুষকে এই করোনার সাথে সম্পৃক্ত করা। প্রথমে যে কমিটিগুলো করেছে, স্ট্যান্ডিং কমিটি, জাতীয় কমিটি, পরামর্শক কমিটি বা জেলা কমিটি বা বিভাগীয় কমিটি, এখানে সব সরকারি লোকজনকে নিয়ে, কিন্তু অনেক বিশেষজ্ঞ প্রাইভেট লেভেলে কাজ করেন, যারা অনেক বড় বড় বিশেষজ্ঞ, বিদেশ ফেরত বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে নিজেদেরকে অভিজ্ঞ করেছেন, তাদেরকে সম্পৃক্ত করা হয়নি। এটি করা উচিত ছিল। দুই হলো গ্রামে গ্রামে এবং শহরের পাড়ায় পাড়ায় করোনা প্রতিরোধ কমিটি করা যেত, এবং অনেক যুবকরা কিন্তু বসে রয়েছে, ঘরে বসে রয়েছে, তাদেরকে যদি এক্সট্রা দায়িত্ব দেওয়া যেত তারা উদ্বুদ্ধ হতো এবং তারা এই সচেতনতায় ঝাঁপিয়ে পড়তে পারতো, অংশ নিতে পারতো। এবং সেই সাথে কমিউনিটি ক্লিনিক যেহেতু রয়েছে, একেবারে গ্রাম পর্যায়ে কিন্তু স্বাস্থ্য সেবা প্রদানকারী কিছু কিছু মানুষ রয়েছে, সেবিকা রয়েছে বা স্বাস্থ্য প্রদানকারী কর্মকর্তা রয়েছে, তাদেরকে যদি প্রপার ট্রেন করা যেত তাহলে তারা বাড়ি বাড়ি যেত এবং বাড়ি বাড়ি যেয়ে সচেতনও করতে পারতো মানুষকে, এবং প্রাথমিক ট্রেনিং বা প্রাথমিক চিকিৎসা দিতে পারতো, এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে পারতো যে কতটুকু পর্যন্ত সময় ঘরে থাকতে হবে এবং কোন সময়টা কি সিমটম দেখা দিলে হসপিটালে আসতে হবে। এই যে সম্পৃক্ততা, জনসম্পৃক্ততা, এইটা তৈরি হয়নি বলেই গভর্নমেন্ট একা একা ফাইট করছে, এবং এই ফাইটটি গভর্নমেন্টের জন্য অনেক অনেক কি বলবো অনেক দামি হয়ে যেতে পারে। আমার মনে হয় যে জনসাধারণকে অধিক মাত্রায় সম্পৃক্ত করা উচিত, সরকারি লোকজনের পাশাপাশি বেসরকারি এক্সপার্টদের যুক্ত করা উচিত, এবং জনসাধারণকে এটার সাথে সম্পৃক্ত করা দরকার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু চলে যাই আবার কবির ভাইয়ের কাছে। আমাদের জিডিপির কথা যদি বলি, লাস্ট 9 ইয়ার্স ধরে কনসিস্টেন্টলি আমরা কিন্তু অ্যাবাভ 6%, এবং 2019 8.2% ছিল। কিন্তু যেটা আমরা বলছিলাম তার আগে, যে আমাদের প্রসপেক্ট এত বেশি যে আমরা 30th একটা পজিশনে চলে যেতে যাচ্ছি, যেটা আমাদের রাইজিং একটা ইকোনমি খুব দ্রুত দেখা দিতে যাচ্ছে। কিন্তু এই কোভিড এর জন্য আমাদের এখন বর্তমান এই জিডিপি কি অবস্থা হবে, বা আমরা যে প্রসপেক্ট যেটা ছিল যে আমাদের 7+ থাকবে, আমাদের যে প্রসপেক্ট ছিল 7.8 ফোরকাস্টিং ছিল 2020 তে, এবং 2021 ফোরকাস্ট ছিল 8%। আসলে আদৌ আমরা কি সেটা মিট করতে পারবো, বা কি অবস্থা আমাদের যদি বলেন, বা আমাদের পলিসিটা কি হওয়া উচিত, করা উচিত আমাদের? আমরা যখন আলোচনা করছি তখন বাংলাদেশের জাতীয় বাজেটের প্রস্তুতি শেষ হয়ে গেছে, আগামীকাল বাজেট উপস্থাপন করা হবে, বাজেট রেডি। আমাদের এই বাজেট খুব গুরুত্বপূর্ণ বাজেট, এবং এই বাজেটে যে সমস্ত জিনিস টেলর করা দরকার, কিছু টেলর মেড পলিসি দরকার। আমাদের টেলর মেড পলিসি এই জন্য বলছি কারণ বর্তমান পরিস্থিতির আলোকে পলিসিকে অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে ট্যাক্স বার্ডেন বলেন বা অন্য ধরনের যে সমস্ত সরকারের যে আদর্শ দরকার, কিন্তু সরকারের যে পাশাপাশি আমাদের যে জিডিপিকে ধরে রাখার জন্য বেশ কিছু প্রণোদনার কথা বলা হয়েছে, কিন্তু তারপরও অর্থনীতিবিদরা প্রেডিক্ট করছে যে জিডিপির একটা ফল ডাউন হবে, এবং তাই যদি হয় সেটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি বা সেটাকে অ্যাড্রেস করতে পারি। সেই কারণে যেটা দরকার হচ্ছে, একটু আগে আমি বলছি, একটা হোলিস্টিক পলিসি অ্যাপ্রোচ দরকার আছে, যেখানে আপনি দেখেন শুধুমাত্র হেলথ সেক্টরের দিকে তাকিয়ে দেখেন, আজকে হেলথ সেক্টরের ভগ্ন দশাটা আমাদের সামনে খুব ট্রান্সপারেন্টলি ধরা পড়লো। আমাদের হসপিটালগুলোর যে দশা, শত শত কোটি টাকার ইনভেস্টমেন্ট করেও সরকারি হাসপাতালে দেখা গেল যে ভেন্টিলেটর অথবা আইসিইউ ইউনিটের জন্য টাকা বরাদ্দ আছে কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। এই যে অবস্থাগুলো, এবং একটা পর্যায়ে এখন প্রাইভেট হসপিটালগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু ওভারঅল স্বাস্থ্য খাত কিন্তু
আমাদের যেভাবে এগুনোর কথা ছিল সেই লেভেলে আমরা পৌঁছাতে পারি না। এটা একটা বড় ডিজাস্টারের মধ্যে আমাদের সামনে মানে ফ্যাক্টটা উন্মোচিত হয়েছে। এবং এই জায়গাগুলোতে যদি আমরা বলবো যে আগামী বাজেট সম্ভাবনার জন্য বা মানুষকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কি মেসেজ নিয়ে আসছে সেটা খুব জরুরি। এবং সেই কারণে আমি বলছি টেলর মেড পলিসি দরকার। টেলর মেড পলিসি এই জন্য দরকার, বেশ কিছু খাতে কিন্তু টেলর মেড পলিসি যদি না করা হয় তাহলে যেমন আমরা অনেক কিছু হারাবো। আমাদের লোকাল ইনভেস্টমেন্ট বলেন, ফরেন ইনভেস্টমেন্ট বলেন, সবারই তো এখন চ্যালেঞ্জের মুখোমুখি আছে। সেই চ্যালেঞ্জগুলোকে তাদেরকে মোকাবেলা করার জন্য তাদের যে সমস্ত জায়গায় চ্যালেঞ্জ আছে সেগুলোকে সরকার যদি কিছুটা ফেসিলিটেট করে তাহলে তাদের ইনভেস্টমেন্ট ক্যাপাসিটিগুলো রক্ষা পাবে। এই জায়গাটা একটা বিষয়। সেকেন্ড থিং হচ্ছে, আপনি এসএমইর কথা আমি আগেও বলেছি, এসএমইরা সবচেয়ে দুর্বল। তাদের সাপোর্ট বা আপনার গ্যারান্টি দেওয়ার মতো অনেক থাকে না। তো এখন সেই জায়গাটাতে এই এসএমইরা হচ্ছে, দেখেন আপনি পুরো অর্থনীতিটা দেখেন, পুরো অর্থনীতি কিন্তু চাঙা করে রাখে এসএমইরা। এবং তারা কিন্তু টোটাল বিজনেস ইকোসিস্টেমে অনেক বড় বড় ইন্ডাস্ট্রির কিন্তু সাপোর্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে। এবং এই সাপোর্ট অর্গানাইজেশনগুলো যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু মূল অর্থনৈতিক চাকা যারা ঘোরায় তাদের জন্য অসুবিধা হবে, তার মানে দেশের অর্থনীতির জন্য ক্ষতি হবে। সেই কারণে আমি বলছিলাম যে আপনি যেটা বলছেন যে আমাদের জিডিপির অবস্থা কি দাঁড়াবে, এটা নির্ভর করছে আগামীকাল অর্থমন্ত্রী যে বাজেটটা দিচ্ছেন সেই বাজেটে এই বিষয়গুলো নিশ্চয়ই ওনার মাথায় আছেন। এবং সরকার পলিসি যারা করেন তারা কিন্তু এই জিনিসটা মাথায় নিয়ে করছেন। আমি আশা করব যে আমরা যেটুকু মোটামুটি জানতে পেরেছি তাতে এখনো কিছু শঙ্কার কারণ আছে, কিন্তু আমরা আশা করব যে সরকার সামগ্রিক অর্থনীতি এবং মানুষের কথা চিন্তা করে, যে মানুষকে বাঁচিয়ে না রাখলে বা মানুষকে যদি আমরা সংখ্যা থেকে মুক্ত করতে না পারি তাহলে অর্থনীতি তৈরি হবে কাকে দিয়ে? কারণ ইজ এ কান্ট্রি পাওয়ার্ড বাই পিপল। একটা দেশ কিন্তু মানুষ দিয়ে তৈরি। আপনি দেখেন আজকে প্রাইভেট সেক্টরের দিকে তাকিয়ে দেখেন, প্রাইভেট সেক্টর সবগুলো সেক্টরই দেখেন, প্রাইভেট সেক্টর একেবারে মানুষ, কতগুলো ব্যক্তি মানুষের ইনস্ট্রুমেন্টাল কন্ট্রিবিউশনের জন্য আজকে দাঁড়িয়ে গেছে, তাই না? এরকম নাম অনেক আছে। কতগুলো এনজিও দেখেন যারা কিন্তু ব্যক্তি মানুষগুলো কিন্তু খুব সাহসী ভূমিকা নিয়েছেন, ভিশনারি ভূমিকা নিয়েছেন, ইনস্ট্রুমেন্টাল হয়েছেন, তারাই কিন্তু পরিবর্তন করেছে, তারাই চেঞ্জ মেকার হয়েছে। এই চেঞ্জ মেকাররা যাতে হারিয়ে না যায়, এই চেঞ্জ মেকারদেরকে সাথে রাখার জন্য যে প্রণোদনাগুলো হচ্ছে সেই প্রণোদনাগুলো যাতে ব্যবসায় পরিণত না হয়, প্রণোদনাগুলো যদি সত্যি সত্যি প্রণোদনা হয়। এবং অনেক ক্ষেত্রে যে প্রণোদনার ক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্ট এবং আদার বিষয়গুলো বলা হচ্ছে সেটা ব্যুরোক্রেসির বা জালে পড়ে, যাতে করে ওই সাধারণ ব্যবসায়ীরা অথবা সাধারণ এসএমইরা যাতে মানে এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। যদি বঞ্চিত হয় তাহলে ওই যে বললাম, এটা পুরো আপনার পিরামিডের বিষয়টা দেখেন, উঁচুতে যারা বসে আছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু নিচে যারা এই ইকোসিস্টেমকে সাপোর্ট দিচ্ছে। আমি নিচেরটাকে যদি ধ্বংস করে দিই আমার উপরটা তো মুখ থুবড়ে পড়বে। তাহলে আমাকে কিন্তু তৈরি রাখতে হবে সেই ছোট ছোট ব্যবসায়ীরা, যে ছোট ছোট ব্যবসায়ীরা ইম্পোর্ট করে, ইম্পোর্টারদের অবস্থা চিন্তা করেন, তাদের অবস্থা কি? আজকে তাদেরকে মাল ছড়ানোর জন্য বন্দরে বারবার নির্দেশ দেওয়ার পরেও তাদেরকে অনেক সময় জরিমানা করা হচ্ছে, আইনের জটিলতায় পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কোনো না কোনোভাবে পলিসি লেভেল বা রেগুলেটরি লেভেলে যদি আমরা তাদেরকে ফেসিলিটেট করতে ব্যর্থ হই, তাহলে তাদের যদি ডাইভার্সিফিকেশনে গিয়ে ব্যবসা থেকে সরে যায়, তাহলে ওই পিরামিডের কোনো না কোনো অংশ যদি ভেঙে পড়ে তাহলে পুরো অর্থনীতির কোথাও না কোথাও আর পুরো অর্থনীতিতে একটা আঘাত আসবে। আমি সেই জায়গাটাতে সতর্ক থাকতে বলছি এবং বারবারই বলছি যে এই প্রস্তুতিটা, এই অ্যাকশন প্ল্যানটা, বিকজ আমরা তো স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি সোনার বাংলা গড়ার, আমরা স্বপ্ন দেখি ডিজিটাল বাংলাদেশ গড়ার, আমরা স্বপ্ন দেখছি দেশকে উন্নত বাংলাদেশ করব, কিন্তু কোভিড তো আমাদের হাতে নাই। কোভিড একটা বৈশ্বিক সমস্যা আমাদের কাছে নেমে এসছে আমাদের দুর্ভাবনার জায়গায়, কিন্তু এটা মোকাবেলা করার জন্য সরকার যেভাবে প্রস্তুতি নিচ্ছে সেই জায়গাটাতে আমি মনে করছি যে আরও বেগবান হবে যদি সামগ্রিকভাবে সব স্টেক হোল্ডারকে সাথে নিয়ে একটা টাস্ক ফোর্স করা যায়। যেই টাস্ক ফোর্সটা এখন হয়েছে সেই টাস্ক ফোর্সে হয়তো
স্বাস্থ্য লেভেলে যারা আছেন তারা বেশি অনুপম ভালো বলতে পারবে যে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা অনেক বেশি, কিন্তু ব্যবসায়িকদেরকে নিয়ে এবং এনজিওদেরকে নিয়ে বা অন্যান্য সেক্টরকে নিয়ে আমরা যদি একটা টাস্ক ফোর্স করি যেখানে আমরা মানে আমাদের সফলতা ও ব্যর্থতা আমাদের যাতে সমন্বিত হয়, আমরা চাই আমরা সফল হই, আমরা চাই আমাদের সরকার সফল হোক, তাহলে আমরা বেঁচে থাকবো, আমাদের দেশ বেঁচে থাকবে, আমাদের দেশের সম্মান সামনে এগোবে। আমি সেই জিনিসটাই বারবার স্মরণ করাচ্ছি। ধন্যবাদ কবির ভাই। আমি একটু নাসির ভাইকে যেতে চাই যে we are the second largest exporter in the world after China, RMG exporter বলছি, যে আমরা RMG সেক্টরে আমাদের বেশ ভালো আমরা দখল করতে পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে যে এই কোভিড-19 আমরা আমাদের অবস্থান কতটুকু ধরে রাখতে পারবো, এটা হচ্ছে নাসিন আপনার কাছে প্রশ্ন। আর লিঙ্ক আপ আরেকটা প্রশ্ন হচ্ছে নুরুল কবির ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি একটা বুমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এইটা মানে আমাদের বাংলাদেশের অর্থনীতি কতটা মানে ইম্প্যাক্ট মানে রাখতে পারবে, এবং এটা এই ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি কতটা ডেভেলপ করতে পারে, আপনি যদি একটু শেয়ার করেন। আমি প্রথমে নাসিরের কাছে যাই, তারপরে কবির কাছে আসছি। আমরা আসলে সিমি ফাউন্ডেশনের কথা আমি যদি বলি, সেটা হচ্ছে নিউ ইয়র্ক বেসড একটা অর্গানাইজেশন যারা বাংলাদেশে ফ্যাশন টেকনোলজি নিয়ে কাজ করে, বাংলাদেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্কারদেরকে নিয়ে। বাংলাদেশে এসে ওয়ার্কারদেরকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ডিমান্ডটা কি, ফ্যাশনের জন্য টেকনোলজিকে কিভাবে ইউজ করতে হয় এই জন্য তারা ট্রেনিং করিয়েছে। তারপর তাদেরকে দিয়ে বিভিন্ন ফ্যাশন ডিজাইনিং এর প্রোগ্রাম গুলো করিয়েছেন। তো ওনাদের যে ফাউন্ডার সারা, তো উনিও বাংলাদেশে ভিজিট করে গেছেন। তো এট দ্য ভেরি বিগিনিং অফ স্টেজ ওনারা কিন্তু তখন বাংলাদেশে আওয়াজ বোধহয় আরেকটা এনজিও আছে, তাদের সাথে ওনারা কাজ করছেন। তো প্রথমে ওনারা বলেছেন যে বাংলাদেশি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা বড় ধস নামতে যাচ্ছে, 50% এর উপরে ওয়ার্কার সেখানে আপনার জবলেস হতে যাচ্ছে। এবং এটা তো আসলে প্রেডিকশনটা ঠিকই ছিল এবং এখন আমরা তাই দেখছি। আর যেহেতু আমাদেরকে এনজিওদেরকে খুব কাছে যে কাজ করতে হচ্ছে সিভিল একদম কমিউনিটির, আমরা দেখতে পাচ্ছি যে চাকরি হারিয়ে কিভাবে তারা বাড়িতে ফিরে যাচ্ছে, গ্রামে ফিরে যাচ্ছে, কিংবা বাসা বাড়িতে এখনো যদি ঢাকা শহরে থাকছে কি মানবেতর জীবনযাপনের মধ্যে চলে যাচ্ছে, কারণ তাদের হাতে কিন্তু সেই পুঁজিটা নেই যে আমি কয়েক মাস চলবো। তো এই গার্মেন্ট সেক্টরটার ধস হয়তো চলে যাবে যদি আবার সেই আমরা গুলো পেতে পারি। এবং চায়নার যে অর্ডার গুলো অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে চায়নায় না, জাপানও বলছে সেগুলো আমরা অন্যান্য সেক্টর খুঁজছি, অন্যান্য কান্ট্রি খুঁজছি, আমরা যদি সেখানে বাংলাদেশে নিয়ে আসতে পারি। সেখানে কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন আছে, সেখানে সাউথ আফ্রিকা আমাদের সাথে কম্পিটিশন করবে, তাইওয়ান করবে, ভিয়েতনাম করবে, চায়না নিজেও কম্পিটিশন করবে। সেখানে আমাদের যেটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ওয়ার্কার থেকে শুরু করে আমাদের কোয়ালিটি, প্রোডাকশন সবকিছু কিন্তু এই পর্যন্ত অনেক রিনাউন্ড, সারা মানে ব্র্যান্ড নেম যেটাকে বলি মেড ইন বাংলাদেশ, সেটা তো আসলেই সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা করতে পেরেছি। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সেক্টরটা ঘুরে দাঁড়াতে পারে, আবার যদি সেভাবে ঘুরে নাও দাঁড়ায়। যেমন কিছুদিন আগেই আমার এক ফ্রেন্ড, ও গার্মেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরের সাথে আছে, সে বলছিল ফ্রান্সের যে বায়াররা তারা অলরেডি বলছে যে আমরা ফিউচারে হয়তো কয়েক বছর লাক্সারিয়াস কোনো ক্লথের দিকে যাবই না, আমরা খুব সাধারণ সাদামাটা ক্লথ দিয়ে জীবন যাপন করবো। এবারে ঈদে আমরা কি দেখেছি, আসলে লাখ লাখ টাকা লেহেঙ্গা কিংবা জামা কাপড় না হলেও চলছে, আমরা কিন্তু একেবারে শপিং না করেও থাকতে পারছি। মানে আমাদের যে এই লাক্সারিটা ছিল সারা ওয়ার্ল্ড ওয়াইড, এখন কিন্তু সবাই চিন্তা করছে যে না আমি এই জায়গায় যাব না, আমাকে জাস্ট আমার পুঁজিটাকে ঠিক রেখে, আমার সেভিংসটাকে ঠিক রেখে আমাকে চলতে হবে। এই যদি হয় অবস্থা, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু প্রোডাকশন গুলো কমে আসবে, কারণ তারা শুধু প্রয়োজনীয় জিনিসটুকুই নেবে। এখন হচ্ছে অন্য সেক্টর গুলোতে আমাদের টার্নিং করা। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন অলরেডি যে প্রতি ইঞ্চি জমিকে কাজে লাগাতে হবে, কারণ উনি জানেন যে গ্রামীণ ইকোনমিকে ডেভেলপ না করলে এখন হচ্ছে না। আর এটা কিন্তু একটা পজিটিভ দিক যে এখন গ্রামে ফিরে যাবার পরে প্রত্যেকটা গ্রামকে যদি ডেভেলপ করা, প্রত্যেকটি জমিকে যদি কাজে লাগানো যায়, আমি বায়োটেকনোলজির কথা বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কথা বলছি, এবং টেকনোলজি যে গ্রামের সাধারণ হাতে তুলে দেওয়া যায় খুব ইজি। ইন্ডিয়া যেমন করছে যে বায়োগ্যাস প্রোডাকশন করছে, তারপরে আপনার রিনিউয়েবল এনার্জি গুলো নিয়ে কাজ করছে, টিস্যু কালচার, ইকো ট্যুরিজম নিয়ে কাজ করছে। এই ধরনের কাজগুলোকে যদি আমরা এখন প্রমোট করতে পারি, যেখানে হেরিটেজ আছে সেখানে ইকো ট্যুরিজম হবে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজগুলো হবে। সেখানে আসলে বুড়িগঙ্গা নদীকে নষ্ট করে
আমরা ইন্ডাস্ট্রি এবং কারখানা তৈরির চাইতে আমার মনে হয় পরিবেশকে রক্ষা আর ভ্যারাইটি গুলোকে যদি আমরা রক্ষা করতে পারি, আমার মনে হয় আমরা আরো ভালো থাকতে পারবো। এখন বোধহয় একটু চিন্তা করার সময় এসেছে। যেমন আমেরিকাতে যখন ওহাইওতে গেলে দেখা যায়, সিনসিনাটিতে গেলে দেখা যায় ওদেরকে বলা হয় তোমরা ডিসিতে আসো না, অন্য দেশে যাও না। ওরা বলে আমি সিনসিনাটি বয়, আমার এই শহরেই ভালো লাগে, টেক্সাসেই ভালো লাগে, কারণ ওখানে সব সুযোগ সুবিধা, ইউনিভার্সিটি সবকিছু আছে। তো আমাদের এখন যদি সবগুলো সেক্টরকে ডেভেলপ করা যায়, গ্রামকে ডেভেলপ করা যায়, যারা ফিরে গেছেন তাদেরকে, নুরুল কবির ভাই যেটা বললেন যে তাদেরকে যদি সেই ডেভেলপমেন্টের জায়গাটাতে নিয়ে আসা যায়, তাহলেই কিন্তু আমাদেরকে এই শহরের উপর চাপ, ঢাকা শহরের উপর চাপটাও অনেকটাই কমে যাবে। আর একটু অ্যাড করতে চাইছি অনুপম ভাইয়ের সাথে, যে সচেতনতার কথা যেটা বললেন আপনি, কমিউনিটি সার্ভিসের কথা বললেন। সকালবেলায় ন্যাস ডেইলির একটা ভিডিও দেখছিলাম, খুব মজা লাগে ওর ভিডিওগুলো। তাইওয়ানের কথা ও বলছে যে চায়নার ঠিক পাশের দেশটা মাত্র 7 জন লোক মারা গেল, এবং উঠতে না উঠতে একদম ফ্ল্যাট হয়ে গেল, আর বাড়লোই না, উপরের দিকে নাই তাদের ডেথ রেট। কিভাবে সম্ভব? এবং তাইওয়ানকে কিন্তু কোনো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে হুও রিকগনিশন দিচ্ছে না, এবং যার জন্য কেউ কোনো সাপ্লাইও দিচ্ছে না, কোনো হেল্পও করে না। তাইওয়ান এখন কোটি কোটি টাকার মাস্ক এবং পিপি সাপ্লাই করছে ইউরোপ আমেরিকাতে। কিভাবে? তারা জনগণ সচেতন ছিল ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। সো সরকার যদি জনগণ সচেতন না হয়, আর আমরা কি আসলে অনুপম ভাই পেরেছি জনগণকে আসলে এই যে পাবলিক হেলথ বলেন, কমিউনিটি সার্ভিস বলেন, সচেতনতা, মানে আমার খুব খারাপ লাগে যে ভলান্টিয়াররা যখন কাজ করে বার বলে টিস্যু ফেলবেন না, যেখানে সেখানে থুতু ফেলবেন না, বলতে বলতে সেখানে কেন মানে আমাদের দেশে এই সচেতনতা গুলো তৈরি হয়নি। হেলথ অ্যান্ড হাইজিনের ব্যাপার, এই ভাইরাস ফ্লু এগুলো কি আগেও ছিল না? জ্বর নিয়ে, ফ্লু নিয়ে আমরা কি চিন্তা করেছি যে আমার পাশেই বাসে একটা ছোট বাচ্চা বসে যাচ্ছে, আমি স্নিজিং করছি, সেই বাচ্চাটা যে কার কি এফেক্টেড হবে? এখন ভাবছি এটাকে অনেক আগে থেকে এই সচেতনতা দরকার ছিল না? এই জনসচেতনতাটা আসলে আসা দরকার। ধন্যবাদ আপা। আমি নুরুল কবির ভাইয়ের কাছে যেতে চাচ্ছিলাম, যে প্রশ্ন আমি করেছিলাম যে আমাদের বুমিং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নুরুল কবির ভাই কি শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি নুরুল কবির ভাই, যে প্রশ্ন আমি সরি, করেছিলাম, একটা জরুরি ফোন চলে এসেছিল। হ্যাঁ সবাই হোম অফিস করছে বাসায় বসে, এবং আপনার মূল্যবান আগামীকাল তো বাজেট হচ্ছে, তো অনেকগুলো কোয়েরি আসছে, তো সেগুলোতে একটু পার্টিসিপেট করা দরকার। আমি বলছিলাম যে আমাদের বুমিং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমাদের ইকোনমিতে কতটা কন্ট্রিবিউশন করতে পারছে বা করছে, বা প্রসপারিটি কি আমাদের, যদি একটু শেয়ার করতেন আপনি। আপনি যদি 2 দশক আগে দেখেন, তখন আমরা ডিপেন্ডেন্ট ছিলাম ইম্পোর্টের উপরে অনেক বেশি, 2 থেকে, তাই না, প্রায় 30 বছর আগেও যদি দেখেন আমরা ইম্পোর্টের উপরে বেশি। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা এক্সপোর্ট করি, ফার্মাসিউটিক্যাল আইটেম এক্সপোর্ট হচ্ছে। এই জায়গাতে কিন্তু আমরা একটা রিভার্স সিচুয়েশনে আসছি। আমাদের সক্ষমতার দিক থেকে, আমাদের সফলতার দিক থেকে উই আর ইন এ ভেরি ভেরি বিগ গুড সিচুয়েশন। তো সেই জায়গায় আমি বলবো যে বাংলাদেশে ফার্মাসিউটিক্যালও কিন্তু আজকে যে কোভিডের নিয়ে কথা বলছেন, এখানেও আমাদের চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। যদিও আমাদের কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা কাজের মধ্যে দিয়ে আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের ফার্মাসিউটিক্যালের সম্ভাবনার দরজা অন্য অনেক সেক্টরের চেয়ে অনেক ভালো। কারণ এই মুহূর্তে আমাদের ফার্মাসিউটিক্যাল আইটেম আমেরিকা সহ, ইউরোপ সহ অনেক দেশেই কিন্তু এক্সপোর্ট হচ্ছে। এটা একটা এক ধরনের আমাদের সক্ষমতার জায়গার কথা বলে। তো সেই দিক থেকে আমি আশাবাদী। আমি একটু আবার যেতে চাই অনুপম ভাইয়ের কাছে। অনুপম ভাই, আমাদের স্বাস্থ্য খাতের কি অবস্থা? এবারে বাজেটে স্বাস্থ্য খাতে বড় কোন ধরনের পরিবর্তন আশা করা যায় কিনা? আমি এই প্রসঙ্গে একটু পরে কথা বলি। আমার মনে হয় আমি ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটু ডার্ক সাইডটা আমি ছোট করে তুলে ধরি। সেটি হলো, আমরা অবশ্যই আশাবাদী হতে চাই। আমরা এক সময় প্রচন্ড মাত্রায় ইম্পোর্ট ওরিয়েন্টেড ছিলাম, এখন এক্সপোর্ট করছি। ওয়ার্ল্ডের প্রায় 78টা দেশে আমরা এক্সপোর্ট করি। কিন্তু প্রবলেম হলো, আমাদের বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোরও 2টি করে প্ল্যান্ট রয়েছে। একটি প্ল্যান ফর এক্সপোর্ট আর একটি প্ল্যান ফর ডোমেস্টিক ইউজ। এবং দেখা যায় যে ডোমেস্টিক ইউজের জন্য
যে প্ল্যান্টটি, সেখানে যে ওষুধগুলি তৈরি হয় সেটার মান প্রপারলি নিয়ন্ত্রণ হয় না। আপনি প্যারাসিটামল খাচ্ছেন 500 মিলিগ্রাম, কিন্তু 500 নেই। আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন 625 মিলিগ্রাম, 625 নেই। আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন 500 মিলিগ্রাম, খুবই ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক, লাইফ সেভিং অ্যান্টিবায়োটিক, সেটাতে নেই। এই অবস্থা, আমাদের দেশের অবস্থা কিন্তু এই জায়গায় কোয়ালিটি কন্ট্রোল একটি বড় ব্যাপার। ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেহেতু তারা কমিটেড, ওষুধ ব্যবসা, এটি অন্য কোনো ব্যবসা না, ইটস ওষুধ, মানুষের লাইফ নিয়ে, সুতরাং তারা কমিটেড হবেন, এক নাম্বার। আর দুই নাম্বার হলো এখানে ব্যাপক মাত্রায় কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। বাংলাদেশের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, আই শুড সে যে তারা অনেক অ্যাক্টিভ হতে হবে, তাদেরকে মোটেই অ্যাক্টিভ মনে হয় না আমার কাছে। আর সেই সাথে আরো যে এজেন্সিগুলি রয়েছে তারা যদি তৎপর হয়, তাহলে এই ব্যাপারে আমাদের মনে হয় আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি সক্ষম, কিন্তু তাদের অধিক মুনাফার জন্য তারা দেশে কম্পারেটিভলি কম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের দেশের মার্কেটে দেয়। এবারে আসি স্বাস্থ্য বাজেটের কথা। যা শুনতে পাচ্ছি, যা আলোচনা, এবং সেই সাথে বিভিন্নভাবে যোগাযোগ, এবং আমরাও কিছু রাউন্ড টেবল, অনলাইন রাউন্ড টেবিলে যোগ দিয়েছি, তাতে মনে হচ্ছে একটা গতানুগতিক স্বাস্থ্য বাজেটই আসছে, যেখানে হয়তো অল্প কিছু বৃদ্ধি পাবে গবেষণা খাতে বরাদ্দ, এবং সেই সাথে কোভিড রিলেটেড কিছু প্রকল্প হয়তো আমরা নতুন দেখতে পাবো। এছাড়া আমাদের স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর অবস্থা, যে বাজে অবস্থা, যে গোজামিল অবস্থা, সেই গোজামিল অবস্থা থেকে পরিত্রাণের জন্য যে কাঠামোগত যে পরিবর্তন দরকার, সেই কাঠামোগত পরিবর্তন এনশিওর করার জন্য যে টাইপের বরাদ্দ এবং প্ল্যানিং দরকার, সেটা আমরা মনে হয় স্বাস্থ্য বাজেটে, এবারের স্বাস্থ্য বাজেটে অ্যাটলিস্ট দেখবো না। এটি মূলত দেখা যাবে আমরা নির্ভর বাজেট, এবং আমরা যদি আমরা আমাদের উন্নয়নের যে ডেফিনেশন, এটা যদি চেঞ্জ না করি, আমাদের উন্নয়নের ডেফিনেশন আমাদের সাধারণ মানুষের কাছে বা সরকারের কাছে কি, ভিজিবল জিনিস করা, সেতু বানাও, রাস্তাঘাট বানাও, বিল্ডিং বানাও, অবকাঠামো বানাও, এইটা না হয়ে আমাদের উন্নয়নের ডেফিনেশন যদি হয় আমাদের নিরাপত্তাটাকে উন্নয়ন, এবং নিরাপত্তা উন্নয়নের অন্যতম বড় একটি ব্যাপার হলো স্বাস্থ্য নিরাপত্তা, সার্বজনীন চিকিৎসা সেবা, এটা যদি আমরা এনশিওর করতে পারি সবার জন্য, তাহলেই সেটি গুণগত পরিবর্তন। এবং গত 5 বছর ধরে এই একই কথা আমরা শুনছি, এর আগের অর্থমন্ত্রীর মুখে শুনেছি, এই অর্থমন্ত্রীর মুখে শুনছি যে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা হবে, সবার জন্য চিকিৎসা সেবা এনশিওর করা হবে, কিন্তু একটি স্টেপও কিন্তু আমরা দেখিনি। দেখা যায় কি, অবকাঠামো বানানোর ব্যাপারে অধিক উদ্যোগী, এবং মনোযোগটা পুরোটাই অবকাঠামো বানানো। আমরা বুঝতেই পারি কেন, দেখা যাবে 100 শয্যার হাসপাতাল 200 শয্যা হচ্ছে, কিন্তু জনবল বাড়ছে না, জনবলকে ট্রেনও করা হচ্ছে না। আবার দেখা যায় প্রচুর মেশিন কেনা হচ্ছে, সেই মেশিনের পেছনে অপারেটর নাই। এই সব কিছুই করা হচ্ছে, কিন্তু প্রপার জনবল নেয়া এবং সেই জনবলকে ট্রেন করা, ডাক্তার নেয়া, এখনো অনেক উপজেলায় ডাক্তার পোস্ট খালি, অনেক জায়গায় টেকনিশিয়ান পোস্ট খালি, মেডিকেল টেকনোলজিস্ট, এত দেরি করে মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হচ্ছে। আসলে নাই বলতে বলতে আমার মনে হয় যারা শুনছেন তারা বিরক্তই হবেন, তবুও বলবো যে এই হতাশার কথা বলতেই হয়, কারণ প্ল্যাটফর্ম পেলে বলতে বলতেই হয়তো কোনো নীতি নির্ধারকের যদি কানে প্রবেশ করে এবং তিনি যদি সিরিয়াসলি নেন, তাহলেই হয়তো বা এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ পেতে পারি। থ্যাংক ইউ। ছোট্ট একটা প্রশ্ন অ্যাড করতে চাই। লাস্ট কিছু মাস ধরে দেখা যায় যে আমাদের কিন্তু দরিদ্রতার কিছু যে পোষণ, যারা মানে দিনমজুর, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ পরিস্থিতি চলে যাচ্ছে। এই অবস্থায় কোথায় গিয়ে ঠেকতে পারে? কারণ আসলে তো দেখা যাচ্ছে যে আমরা পরিপূর্ণভাবে কিন্তু এখনো মানে জীবন সত্যিকার চালে কিন্তু চলতে পারছে না, তাদের জন্য একটা প্রবলেম কিন্তু দাঁড়াচ্ছে। এখন কি করা যেতে পারে? অ্যাবসলিউটলি। 19 সালের হিসেব অনুযায়ী যতদূর জানি, বা এটা কনফার্মলি জানি, 20% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করত, এবং সেটা কোভিডের শুরুর দিকেই, ইনফ্যাক্ট এপ্রিলের গবেষণা অনুযায়ী ব্র্যাক যেটা গবেষণা করেছে, সেটা 35% ক্রস করে গেছে। এইখানে আমাদের ব্যর্থতা হলো এই মানুষগুলোর কাছে আমরা প্রপারলি খাদ্য সহায়তাগুলি পৌঁছাতে পারিনি, যার জন্য তারা প্রচন্ড ডেঞ্জারের মাঝে আছে, তাদেরকে চলে আসতে হয়েছে জীবিকার অন্বেষণে, তাদেরকে ছড়িয়ে পড়তে হয়েছে, এবং সেই কারণে কিন্তু কোভিডে আক্রান্ত হবার সংখ্যাও বেড়ে গেছে। আমরা তাদের স্বাস্থ্যসেবাও নিশ্চিত করতে পারিনি। এবং আরেকটি ইনফরমেশন বলি, যেহেতু আমি ডাক্তার, জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, প্রতি বছর একটা বড় পার্সেন্টেজ মানুষ
শুধুমাত্র স্বাস্থ্য এনশিওর করতে গিয়ে, তাদের স্বাস্থ্য বিল মেটাতে গিয়ে দারিদ্র্য সীমার নিচে চলে যায়। এটি কিন্তু একটি দেশের জন্য খুবই অসম্মানজনক। সেই কারণেই আমরা বারবার দাবি করি যে সবার জন্য স্বাস্থ্যসেবা বা সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা দরকার। এবং যে দরিদ্র মানুষের কথা বললেন, আমরা 4 জনই এখানে রোটারিয়ান। আমরা চেষ্টা করেছি আমাদের রোটারি ক্লাবগুলির মাধ্যমে সমন্বিতভাবে নুরুল কবির ভাইয়ের নেতৃত্বে আমরা যতদূর পেরেছি আমরা খাদ্য সহায়তা দরিদ্র মানুষগুলোর, ঢাকার দরিদ্র মানুষগুলোর মাঝে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের মতো এরকম অসংখ্য এনজিও চেষ্টা করেছে, কিন্তু এই ক্ষেত্রে আবার বলবো সেই সমন্বয়ের অভাব। একই বস্তিতে দেখা গেছে 7 বারও দেয়া হয়েছে, একই দিনে 4 বার দেয়া হয়েছে, আবার আরেকটি জায়গায় কেউ খাদ্য সহায়তা পায়নি। এই যে ব্যাপারগুলি, এই টেকনোলজির যুগে আমার মনে হয় যে এগুলিকে আমরা প্রপারলি অ্যাড্রেস করা উচিত ছিল এবং আমাদের সরকারকে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে এই ব্যাপারগুলি দেখা উচিত ছিল। সো একটু আগে যে প্রশ্নটি করলেন, এই কোভিড যদি আরো চলমান থাকে, লকডাউন আবারও শুরু হয়েছে জোন বেসড, এবং এখানেও অ্যাফেক্টেড হবে আমাদের ওই দরিদ্র জনগোষ্ঠী, মজুর যারা খেটে খাওয়া মানুষ, দরিদ্র মানুষ যারা চাকুরি করেন না, যারা পথের পাশে থাকেন বা বস্তিতে থাকেন, দিন আনে দিন খায়, এইসব মানুষগুলো, তাদের যদি খাদ্য সহায়তা আমরা নিশ্চিত না করতে পারি তাহলে সমাজে অনেক অস্থিরতা তৈরি হবে, যে অস্থিরতা আমাদের সবাইকে টাচ করতে পারে। থ্যাংক ইউ ব্রাদার। আমি চলে আসি আবার নুরুল কবির ভাইয়ের কাছে একটা প্রশ্ন নিয়ে। আমাদের প্রতি বছরই কিন্তু গ্রাজুয়েট বের হচ্ছে এবং ওই পরিমাণে কিন্তু জব আমাদের এখন 100% নিশ্চিত করতে পারছি না আমরা। তবে বাংলাদেশে কোন সেক্টরে সবচেয়ে বেশি জব তৈরি করছে এবং সৃষ্টি হচ্ছে জব, যারা গ্রাজুয়েট হচ্ছে তাদের জন্য অপরচুনিটি কোথায় আপনি মনে করছেন? আপনার মাইক্রোফোনটা মিউট আছে। এটা একটা চিকেন এন্ড এগ সিচুয়েশন। আমরা অনেক সময় বলি যে জব পাওয়া যাচ্ছে না, আবার অনেক সময় যারা জব সিকার, যারা এমপ্লয়মেন্ট দেয়, তারা বলছে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মানুষ পাচ্ছি না। এখন এই জায়গাগুলো খুব সিরিয়াস। হ্যাঁ, আমাকে একটু যদি এক্সকিউজ করেন, আমার একটু জরুরি একটা ইন্টারাপশন আসছে, আমি আপনাদের সাথে যোগ দিচ্ছি, আবার আপনারা একটু আলোচনা করেন। চলে যাচ্ছে নাসিন আপার কাছে। জি প্লিজ, নো প্রবলেম। হ্যাঁ আপা প্লিজ। আমাদের আসলে জব সেক্টরের পাশাপাশি মাসুদ ভাই এডুকেশন সিস্টেমটাকে এখন চিন্তা করতে হবে, যেটা আর আমি একটু আসলে ধাক্কাই খেয়েছিলাম। টিউশনে অ্যাজ এ স্কলার আমি কাজ করছি, তখন ওদের এডুকেশন পলিসি 2010-এ ওদের আমার সুযোগ হয়েছিল ওদের স্কুলের স্টুডেন্টদের কাছে যাবার, ইউনিভার্সিটিতে যাবার টিচার হিসেবে। তখন আমি দেখলাম ওদের এডুকেশন সিস্টেম একরকম ভাবে চলছে। আফটার 10 ইয়ার্স আমি দেখলাম যে সিস্টেম ওর অনেক চেঞ্জ আনছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেম কোথায় যাচ্ছে, ওরা বলছে স্কিল বেসড লার্নিং কে যাচ্ছি আমরা, যেটা আমরা টিভেট বলছি, অন্যরকম ফর্ম আসছে এখন স্কিল বেসড লার্নিং গুলো। এবং এমন বলা হচ্ছে যে এরপরে ফিউচারে আসলে ওই গাদা গাদা সার্টিফিকেট নিয়ে জব পাওয়া ওই দিনটাই শেষ হয়ে যাচ্ছে। এরপর দেখা হবে যে হাউ মাচ স্কিল, সেখানে আসলে হার্ড স্কিল এবং দুটোই ইম্পর্টেন্ট। আমরা হয়তো হার্ড স্কিল গুলো নিয়ে জানি, বাট লিডারশিপ, কমিউনিকেশন, কনফিডেন্স, এই যে ট্রান্সফারেবল সফট স্কিল গুলো, অনেক অনেক গুরুত্বপূর্ণ ট্রান্সফারেবল সফট স্কিলের অভাবে আমাদের ছেলেমেয়েরা যে জব সেক্টর গুলোতে সারা ওয়ার্ল্ড ওয়াইড ফিট করতে পারছে না। এমনকি গার্মেন্ট ইন্ডাস্ট্রি ওয়ার্কারদেরও তাদের অটোমেশন চ্যালেঞ্জ নেওয়ার মতো যে আপনার অ্যাবিলিটিটা তৈরি হওয়া দরকার, এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি কিনা। আমি দেখলাম ইউএসএ তে দে আর ক্রেজি অ্যাবাউট দ্য ট্রান্সফারেবল সফট স্কিল। কম্পিউটার না শিখে লেখাপড়া, ডিগ্রি, তার চাইতে বেশি কেন তারা স্কিল ডেভেলপমেন্টে করছে, এত বেশি এমফাসিস দিচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড এই ডিমান্ডটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে আসলে ছেলে মেয়েদেরকে এখন এমন ভাবে তৈরি করতে হবে, যেটা নুরুল কবির ভাই বলে গেলেন অ্যাবসলিউটলি রাইট, যে অনেক সেক্টর দেখা যাচ্ছে লোকই পাওয়া যাচ্ছে না। আমরা সার্কুলার দিয়ে হয়তো দেখা যাচ্ছে যে একটা ভালো লোককে আমরা বের করতে পারছি না, যাকে আমরা চাই, ভালো প্রপোজাল লিখতে পারছে না। আবার একই সাথে আমরা দেখছি যে না মানে অনেক বেকার বসে আছে। তার মানে কি আমরা একই সাথে কিন্তু জব নেই সেটা যেমন, আবার কিন্তু স্কিলফুল জনগোষ্ঠীও আমরা তৈরি করতে পারছি না। আর
মজার একটা ব্যাপার পেলাম সকালবেলায় যে চায়না 2049 ইকোনমিক চ্যালেঞ্জেস অফ আ রাইজিং গ্লোবাল পাওয়ার। 2020-তে চায়না ব্রুকিংস ইনস্টিটিউশনের সাথে জয়েন্টলি রিসার্চ করেছে, পেকিং ইউনিভার্সিটি এবং ব্রুকিংস ইনস্টিটিউশন। এটা কিন্তু রিসেন্ট তাদের বই বের হয়েছে এবং এই রিসার্চ রিপোর্টটাও বের হয়েছে। তার মানে হচ্ছে ইউএসএ চায়না পলিসি মেক করছে, চায়না 2049-এ কি করবে, তাদের এজিং পপুলেশন বেশি, কোভিডকে তারা কিভাবে চ্যালেঞ্জ মেটাবে এবং কিভাবে তারা একটা টপ ইকোনমিক সিচুয়েশনে যাবে। সো আমরা ইউএস চায়নার ব্যাপারটা যেমন জানি, আবার একসাথে বসেই কিন্তু চায়নাকে কিভাবে এর মধ্যে সেটাও কিন্তু প্ল্যান হচ্ছে। সো চায়না এখন 2049-এ নিজেদের এই ক্রাইসিস কাটিয়ে কিভাবে নিজের স্ট্যান্ডার্ড ধরে রাখবে যদি চিন্তা করতে পারে, আমরা চায়না না হয় কিন্তু আমাদেরকেও তো চিন্তা করতে হবে, আমাদেরকেও সেইভাবেই ঘুরে দাঁড়াতে হবে। আমি নূরপুর ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই। জি বলেন। এটা হচ্ছে যে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির জন্য, জি বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির জন্য ধরেন যে জব ক্রিয়েটের জন্য আমাদের সাধারণ কি কি চ্যালেঞ্জেস গুলো আছে এবং এটা কি মেন এন্ড উইমেনের জন্য মানে পার্থক্য সৃষ্টি করছে কিনা, এটা এটা সবার জন্য কি সেম প্রবলেম তৈরি হচ্ছে, নাকি কেউ বেশি ফেভার পাচ্ছে, উইমেন ফেভার পাচ্ছে নাকি মেন ফেভার পাচ্ছে, নাকি সমস্যাটা কোথায়, একটু এলিভেট যদি করতেন আপনি এখানে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এটা। আসলে বাংলাদেশের মানুষই হচ্ছে শক্তি, কারণ দেশের অনেকে বলে যে হিউজ পপুলেশন, আমি বলি কান্ট্রি পাওয়ার্ড বাই পিপল। এই দেশের মানুষই হচ্ছে শক্তি। এখন সেই শক্তিকে ব্যবহার করার জন্য আমাদেরকে তাদেরকে দক্ষতা বাড়াতে হবে। দক্ষতা যদি না থাকে তাহলে সেই মানুষ, দক্ষতাহীন মানুষ তো কাজের না। সো দক্ষতা বাড়ানোর জন্য আমাদেরকে সেই পরিমাণ ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করতে হবে, ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং আমাদের খুব দরকার। আমরা সনাতনভাবে আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা চেয়ার টেবিলে বসে অফিসার হতে চাই। শুধু অফিসার হলেই কর্মসংস্থান হয় না, আমাদেরকে আপনি বিকল্প কর্মসংস্থানের কথা চিন্তা করেন। সোনালী ব্যাংকে লুৎফর রহমান সরকার অনেক আগে করেছিলেন, তখন আমরা ইউনিভার্সিটিতে ছিলাম। তখন কি করেছেন উনি, একজন এমএ পাস করা যুবককে গাড়ি বা ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির দায়িত্ব দিয়েছেন। সে বাসের কন্ডাক্টরও হয়েছে, ড্রাইভারও হয়েছে। তাকে কি উনি বাসের কন্ডাক্টর বা ড্রাইভার বানাতে চেয়েছেন? না, তাকে চেয়েছেন সে ইন্ডাস্ট্রিটা বুঝুক। সে প্রথমে একটা সাইকেল গাড়িটা চালাক এবং গাড়িটা ম্যানেজ করুক, এরপরে উনি যাতে এই ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে সে ফ্লারিশ করুক। এই বিষয়টাতে আমাদের যে সনাতন ভাবনা, আমাদের যে ইগো, আমরা সবাই অফিসার হতে চাই, আমরা কিন্তু আমাদের এন্টারপ্রেনার হওয়াটা আমাদের জন্য অনেক বেশি দরকার। এখন আমরা আমাদের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করার জন্য, আমি বারবার বলি যে আমাদের দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য আমরা মানুষ রপ্তানি করি, তাদেরকে শ্রমিক রপ্তানি করি, এবং শ্রমিকরা আমাদের বাইরে, আমাদের দেশের একটা ব্র্যান্ডিং হয়ে গেছে যে শ্রমিকের দেশ। আমরা যদি হিসাব করে দেখি, পৃথিবীতে অনেক আইটি টেকনোলজিসের দরকার, নার্সের দরকার, প্লাম্বারের দরকার, ওয়েল্ডারের দরকার। এরকম মানুষ তৈরি করার জন্য আমাদের স্কিল ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউটগুলো আছে, যুব উন্নয়ন অধিদপ্তরগুলো আছে, তারা কি এগুলো নিয়ে কাজ করছে কিনা আমাদের সমন্বিতভাবে দেখতে হবে। যে আমরা আমাদের এই এমপ্লয়মেন্টটাকে নিশ্চিত করার জন্য শুধুমাত্র সনাতনভাবে বিসিএস পরীক্ষা দেব, চাকরি করব, ব্যাংকে চাকরি করব, নো, এটা কতজনকে এমপ্লয় করতে পারবে? উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইন এ ভেরি ওয়াইডার অ্যাঙ্গেল, যে আমরা আমাদের এমপ্লয়মেন্টের জন্য দরকার দক্ষ জনশক্তি। আজকে দেখেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, তাদের মিড লেভেল ম্যানেজার একটা বড় সংখ্যক আসে ভারত, শ্রীলঙ্কা এবং ফিলিপিন থেকে। আমাদের দেশের মানুষরা সেই জায়গাটাতে জায়গা করতে পারছে না কেন? তাদেরকে তৈরি করা হচ্ছে না কেন? তো এই জিনিস জায়গাতে আপনি যেটা এমপ্লয়মেন্টের কথা বলছেন, এই জন্যই আমি চিকেন এর এগ সিচুয়েশন বলেছি। কারণ হচ্ছে যে আমরা যখন এমপ্লয় করতে যাই কাউকে, তখন সত্যিকার অর্থে একজন শিক্ষিত বেকার যুবককে কর্ম দেওয়ার মতো রেডি পাওয়া যায় না। আরেকটা জিনিসের অভাব সবচেয়ে বেশি, আমাদের দেশের সফট স্কিলের অভাব। এই সফট স্কিল না থাকলে আজকের এই বিশ্ব পরিমণ্ডলে আপনার কর্মস্থান কিন্তু সারা পৃথিবী জুড়ে আছে সম্ভাবনা। জিওগ্রাফি দিয়ে বাধা নাই,
আপনি বাংলাদেশে বসে জার্মানির কাজও করতে পারেন, কিন্তু আপনার দরকার কমিউনিকেশন স্কিল, আপনার দরকার বেশি করে আপনার আদার যে স্কিলগুলো আছে সেই স্কিলগুলোকে সামনে নিয়ে আসা। তো সেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করা নাই, আমাদের এডুকেশন কারিকুলামের মধ্যে সেটা নাই, আমাদের স্পেশালাইজড টার্গেট নাই যে আমরা 2021 সালের মধ্যে কতগুলো দক্ষ জনশক্তি তৈরি করব, 22 সালের মধ্যে কতগুলো, 23 সালের মধ্যে কত করব, আমাদের ডিমান্ডগুলো কি আছে, ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুযায়ী পাইপলাইনে কিভাবে মানুষ তৈরি করব। তো ইউনিভার্সিটি থেকে প্রতি বছর যে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা বেরিয়ে আসছে, কত আশা নিয়ে বেরিয়ে আসছে, তাদের চোখে তো কিন্তু রঙিন চশমা, কিন্তু যখনই বেরিয়ে আসে তখন চশমাটা রঙিন থাকে না, তখন তারা ফ্যাকাশে হয়ে যায়। কিন্তু সবার বেলায় না, কিন্তু এদেরকে তো আমাদেরকে কাজের মধ্যে মেইন স্ট্রিমে আনতে হবে। তার জন্য যেটা দরকার, ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বেশি হওয়া দরকার এবং আমাদের দক্ষ জনশক্তি তৈরি হওয়া দরকার। ধন্যবাদ কবির ভাই। আমি চলে যাই একটু ওরকম ভাইয়ের কাছে আরেকবার। যার পজিটিভ আসছে, সে করোনা পজিটিভ, হোম আইসোলেশনে আছে, জেনারেল প্রেসক্রিপশন কি হওয়া উচিত? বিভিন্ন জায়গায় সে দেখা যাচ্ছে ফোন করছে, বিভিন্ন ডাক্তারের কাছে কথা বলছে, মানে এত সোশ্যাল মিডিয়াতে এত ধরনের প্রেসক্রিপশন এবং এত নলেজ শেয়ার হচ্ছে, আইডিয়া শেয়ার হচ্ছে এবং সবাই দিয়ে দিচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? জেনারেল প্রেসক্রিপশনটা আসলে কোনটা ফলো করা উচিত? I should tell you one thing, যে you are absolutely right, যে সোশ্যাল মিডিয়ায় মনে হয় বাংলাদেশের 17 কোটি ডাক্তার এবং প্রত্যেকেই প্রেসক্রাইব করার চেষ্টা করেন। এবং আমি যখন শুরু থেকেই আমি অনেকগুলো গ্রুপ মেনটেন করি, আমি প্রথম থেকে একটি দায়িত্ব পালন করছি, সেটি হলো WHO, ইউনিসেফ কিংবা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলি আছে সেই অর্গানাইজেশনগুলি থেকে প্রপার ইনফরমেশন নিয়ে সেটা আমাদের দেশের উপযোগী করে সেই ইনফরমেশনটা আমাদের গ্রুপগুলোতে ডিসেমিনেট করছি। তো এখন প্রশ্ন হলো যে কোভিড পজিটিভ যারা, তারা কি করবেন? সো নর্মালি একটা গাইডলাইন অফ ট্রিটমেন্ট আছে, তবে ওষুধের নাম আমি বলবো না। দেখা যায় যে বাংলাদেশে যেটি হয় সেটি হলো যে নাম জানার সাথে সাথেই ওষুধটা স্টক করা শুরু করেন, দরকার কি না দরকার সেটা এবং তার বয়স এবং ওজন অনুযায়ী ওষুধের ডোজ কতটুকু হওয়া উচিত সেটাও না জেনে ওষুধ খাওয়া শুরু করেন সেলফ প্রেসক্রিপশনে। সুতরাং আমি অন্যান্য গাইডলাইনগুলোর দিকে একটু দৃষ্টি দিব। সেটি হলো যদি আপনার উপসর্গগুলি দেখা দেয়, তার আগে জানতে হবে আমাদের উপসর্গগুলি কি কোভিডের। নর্মালি আপনার জ্বর হতে পারে, জ্বরটা হাই গ্রেড ফিভার হতে পারে, লো গ্রেড ফিভার হতে পারে। লো গ্রেড হলে 98-99 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, হাই গ্রেড হলে 102 বা তারও উপরে হতে পারে। গলা ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ ব্যথা হতে পারে, নাক ব্যথা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, পিঠ ব্যথা হতে পারে, পুরো গায়ে ব্যথা হতে পারে, টেস্ট চলে যেতে পারে, কোনো জিহ্বায় কোনো টেস্ট থাকবে না, নাকে কোনো গন্ধ আপনি নাও পেতে পারেন। এছাড়াও আরো ছোট ছোট কিছু উপসর্গ লাইক ডায়রিয়া হতে পারে, জেনারেল উইকনেস হতে পারে। এই যে উপসর্গ, এর মাঝে সবগুলি হতে হবে নট নেসেসারিলি। 2 বা ততোধিক উপসর্গ যদি দেখা দেয়, নর্মালি আপনি টেলিমেডিসিনের সহায়তা নেবেন। টেলিমেডিসিনে এখন অনেক ডাক্তার ডেডিকেটেড এন্ড দে আর ভেরি কর্ডিয়াল, তারা খুবই আন্তরিকভাবে ট্রিটমেন্ট দেন। আপনারা সেই জায়গা থেকে ট্রিটমেন্টগুলি নেবেন। এবং গাইডলাইনটা হলো যে আপনি জ্বর হলে যেগুলি ওভার দ্য কাউন্টার ড্রাগ, আপনি প্যারাসিটামল খাবেন। আপনার নাক দিয়ে যদি পানি ঝরে বা কাশি থাকে, হাঁচি থাকে, তাহলে আপনি টোফেন জাতীয় ওষুধ খাবেন। আপনি ভিটামিন সি সাপ্লিমেন্ট খাবেন, তবে সিভিট খাওয়ার চেয়ে আমার মনে হয় ন্যাচারাল সোর্স থেকে ভিটামিন খাওয়া ভালো। লেবু খেতে পারেন, হাফ লেবু ইজ এনাফ ফর ইউ। অনেকেই লেবু বেশি খাওয়ার চেষ্টা করেন, সাইট্রিক অ্যাসিডের ওভারডোজের টক্সিসিটি আছে, তাই হাফ লেবুই আপনার জন্য যথেষ্ট। আপনার ভিটামিন ডি এক্সপোজারের জন্য আপনি একটু সানলাইটে যাবেন, সূর্যের আলোতে যাবেন, ছেলে মেয়ে উভয়ই যাবেন, ছাদে যাবেন অথবা বারান্দায় আসবেন। যদি এক্সপোজারের ব্যবস্থা একেবারেই না করতে পারেন তাহলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন, 1000 বা 2000 ইন্টারন্যাশনাল ইউনিট খেতে পারেন। এর বাইরে আপনি আপনার এয়ারওয়ে যদি অ্যাজমাটিক টেন্ডেন্সি থাকে, আপনার এয়ারওয়ে ক্লিয়ার রাখার জন্য আপনি মন্টিলুকাস খেতে পারেন। এটা হয়তো অনেকেই খেয়ে থাকেন সেই জন্য বললাম। বাট অ্যান্টিভাইরাল ড্রাগ বা অ্যান্টিবায়োটিক এগুলো আপনি অবশ্যই টেলিমেডিসিনে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি কতটুকু খাবেন, কোন ডোজে খাবেন, কয়দিন খাবেন,
এগুলি আপনি জেনে নেবেন। তবে আপনার সতর্কতার জন্য বলবো যে আপনি যখনই ট্রিটমেন্ট গ্রহণ শুরু করবেন অথবা যখনই উপসর্গ দেখা দেবে আপনি নিজেকে আইসোলেট করে ফেলবেন এবং এমন একটি রুমে আপনি অবস্থান নেবেন যে রুমে একটি বাথরুম রয়েছে। আপনি নিজে নিজে রুমটি ক্লিন করার ব্যবস্থা করতে হবে, কারো হেল্প না নেওয়াই ভালো। এবং টিস্যু পেপার ব্যবহার করবেন, টিস্যু পেপার ব্যবহার করে ক্লোজ বিনে টিস্যু পেপার ফেলবেন, মাস্ক ব্যবহার করলে মাস্ক ক্লোজ বিনে ফেলবেন। ডিসইনফেক্টেন্ট ইউজ করে আপনি যেসব জায়গা হাত দিয়ে ধরছেন বারবার সেগুলিকে ক্লিন করা। বাইরে থেকে আপনাকে খাবার প্লেটে খাবার দেবে, সেটি আপনি খেয়ে নিজে আবার প্লেট পরিষ্কার করে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে সেটি আবার বাইরে দিয়ে দেবেন। এই ব্যবস্থাগুলি যদি গ্রহণ করেন তাহলে আপনি আক্রান্ত হবার আগে যদি ক্লোজ কন্ট্যাক্টে না যেয়ে থাকেন আপনার পরিবারের সদস্যদের, তাহলে আপনার পরিবারের সদস্যরা অন্তত রক্ষা পাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আরেকটা জিনিস লিঙ্ক আপ কোশ্চেন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে অক্সিজেন সিলিন্ডার বাসায় নিয়ে রাখা, যার পজিটিভ না ওরকম ফ্যামিলিও বাসায় নিয়ে রাখছে। সো ইজ দ্যাট গুড সাজেশন যে অক্সিজেন সিলিন্ডার বাসায় রাখা, এবং যদি রাখতে হয় তাহলে সেটা কিভাবে, মানে তার পলিসিটা কি হওয়া উচিত এবং কি কি নির্দেশিকা মেনটেন করা উচিত? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইটস আ ভেরি গুড কোশ্চেন। তবে আমি একটি ব্যাপার ভুলে গেছি এর আগের প্রশ্নে, সেটি হলো আপনারা যারা একটু সচেতন তারা অবশ্যই পালস অক্সিমিটার, এটি একটি ছোট্ট বহনযোগ্য ছোট্ট একটি যন্ত্র। এটি দিয়ে আপনার অক্সিজেন স্যাচুরেশন, এটি আঙুলে লাগালে আপনার অক্সিজেন স্যাচুরেশন এবং সেই সাথে পালস রিডিং দেয়। এটি আপনি রাখবেন। যখনই আপনি উপসর্গ ফিল করবেন বা নর্মালি আপনি ডেইলি 2-1 বার চেক করে দেখতে পারেন। নর্মাল মানুষের অক্সিজেন স্যাচুরেশন 95 থেকে 100% থাকে। যদি কোনো কারণে 95 এর নিচে নেমে যায় এবং এটা 92 নিচে নেমে যায়, তখন আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং 90 নিচে নেমে গেলে আপনাকে হসপিটালে শরণাপন্ন হতে হবে। এই জন্য পালস অক্সিমিটার, এবং এটি খুব কস্টলি একটি ব্যাপার না, 2500 থেকে 3500 ভেতরে যারা অ্যাফোর্ড করতে পারেন তারা অবশ্যই কিনে রাখতে পারেন। তবে অক্সিজেন সিলিন্ডারে বাসায় রাখা ইটস এ ট্রিকি থিং। কেন বলছি, তার কারণ হলো যে আপনার আল্লাহ না করুক কোনো কারণে কারো শ্বাসকষ্ট হলো, তাকে অক্সিজেন দেয়া হলো, দেওয়ার ব্যবস্থা করা হলো, ধরে নিলাম আপনি অক্সিজেন দিতে জানেন অথবা পরিবারে এমন কেউ আছে যে ক্যানুলা মেনটেন করে হোক আর মাস্ক ইউজ করে হোক অক্সিজেন দিতে জানেন। অক্সিজেন দরকার হলো 4 থেকে 5 লিটার মিনিমাম। যদি অ্যাকিউট কন্ডিশন না হয় তাহলে 4 থেকে 5 লিটার পার মিনিট। যদি অ্যাকিউট কন্ডিশন হয় তাহলে 10 থেকে 15 লিটার পার মিনিট। তার মানে হলো আপনার একটা অক্সিজেন সিলিন্ডার 2 থেকে 2.5 ঘন্টা পর আপনার শেষ হয়ে যাবে। আর অ্যাকিউট অবস্থা যদি হয় তাহলে হাফ এন আওয়ার থেকে 1 ঘন্টার ভিতরে আপনার অক্সিজেন সিলিন্ডারের অক্সিজেন শেষ। তখন আপনি কি করবেন? তাহলে আপনাকে 2 বা ততোধিক বা তারও বেশি অক্সিজেন সিলিন্ডার রাখতে হবে। যদি কোনো কারণে শ্বাসকষ্ট রাত 12টায় হয় বা রাত 2টায় হয়, তখন আপনি অক্সিজেন সিলিন্ডার রিফিল করবেন কিভাবে? সেই কারণে বেটার হলো আপনি আনুষঙ্গিক ব্যাপারগুলো একটু মেনটেন করবেন। সেটি হলো আপনি দ্রুত অ্যাম্বুলেন্স কোথায় পাবেন, সেই অ্যাম্বুলেন্সের একাধিক নাম্বার আপনি জোগাড় করে রাখতে পারেন এবং সেই সাথে কোন হসপিটালগুলোতে অক্সিজেন সাপোর্ট রয়েছে, এবং আপনি ইমার্জেন্সি গেলে হয়তো আপনার কেউ পরিচিত রয়েছে অথবা কোনো ডাক্তার রয়েছে অথবা কোনো টেকনিশিয়ান, কারণ বাংলাদেশ ইজ আ কান্ট্রি অফ কানেক্টিভিটি। আমরা সবাই সবাইকে চিনি মোরাললেস। সো কারো কোনো না কোনো জায়গায় কানেক্টিভিটি রয়েছে। সো এরকম একটি কানেক্টিভিটি ডেভেলপ করে রাখুন। আল্লাহ না করুক যদি কোনো কারণে কারো মাঝরাত্রেও কোনো প্রবলেম হয়, আপনি যাতে অ্যাম্বুলেন্স ডেকে সেই জায়গায় নিয়ে অক্সিজেন সাপোর্টটা দিতে পারেন। কারণ যেসব হসপিটালে অক্সিজেন সাপোর্ট রয়েছে ধরে নেওয়া হয় তাদের অক্সিজেন প্ল্যান্ট রয়েছে এবং সেই প্ল্যান্ট থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন সাপোর্টটা দেওয়া সম্ভব। বাসায় অক্সিজেন যদি রাখা হয় তাহলে ওই আধা ঘন্টা থেকে 2 ঘন্টা হয়তো সাপোর্ট দিতে হবে, সেটাও টেকনিক্যাল পার্সন আপনাকে শিখে নিতে হবে, তারপর আপনি কি করবেন। তাই আমি সাজেস্ট করব এই ব্যাপারে চিন্তা ভাবনা না করে অন্য ব্যাপারে আপনার মাথা ঘামান, সেটি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি 3টা প্রশ্ন করব টেনিনের কাছ থেকে। আমি চলে যাই নাসির আপনার কাছে। যেটা বলা হচ্ছিল যে করোনার কারণে বিদেশ ধরাবে সবকিছু
মাসুদ ভাই শুনতে পাচ্ছি না। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো জি, হ্যালো। জি মাসুদ এখন ভাই শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বলা হয়েছিল এবং আমরা শুনেছি বিভিন্ন লক্ষ লক্ষ লোক, মিলিয়ন্স অফ পিপল জবলেস হয়েছে এই করোনা। তো বাংলাদেশের রিয়েল সিনারিওটা কি? আমরা আসলে কি মানে অনেক বেশি জবলেস হয়েছে মানে এই করোনার কারণে? এই জাস্ট এটাকে আমি একটু বলতে চাই বাংলাদেশের বর্তমান অবস্থাটা কি? জবলেস হয়েছে, এখন সেই জবগুলো কি আবার ফিরে পাবে? ইন্ডাস্ট্রি যদি ধরা হয় যে তাদের অনেকেরই এখন কিন্তু অফিসিয়ালি চাকরি থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, যে আপাতত তাদের বেতন দেওয়া হচ্ছে না, কিংবা আপনারা পরিস্থিতি ঠিক হোক 6 মাস পরে আসেন। অন্যান্য ফ্যাক্টরি গুলো তো একই অবস্থা। আপনি যদি স্কুল কলেজ গুলোকে ধরেন, অনেক স্কুল কিন্তু আপনার রিওপেন করতে পারবে কিনা, ছোট ছোট স্কুল যেগুলো আছে। আবার বড় বড় ইনস্টিটিউশন গুলোতেও 50% স্যালারি হয়তো দেওয়া হচ্ছে, 50% লোককে হয়তো দেওয়া হচ্ছে, বাকি 50% কে বলে দেওয়া হচ্ছে যে না, সব পরিস্থিতি ঠিক হবার পরে আমাদের সাথে আবার 3 মাস 6 মাস পরে যোগাযোগ করেন, আমরা দেখব। এখানে আমরাও যারা মানে এই সেক্টর গুলোকে নিয়ে কাজ করছি, আমরাও জানি না যে হাউ লং উই ক্যান কন্টিনিউ। হয়তো এই স্যালারি দিয়ে আমরা কি 3 মাস 6 মাস কতদিন, তারপরে তো আসলে এটা রিয়েলিটিটা এটাই না, যে সিচুয়েশন যদি ডেভেলপ না করে তাহলে অনেকেই হয়তো সেই জব না বলে দিতে হচ্ছে, বলে হ্যান্ডশেক করতে হচ্ছে, কিংবা বলে দিতে হচ্ছে যে না 6 মাস পরে আসে। এটা হচ্ছে, আর এটা যে হচ্ছে না তা না। আর ইনফর্মাল সেক্টর যেগুলো যেগুলো ডে লেবারারদের কথা বলতে পারে, ছোট ব্যবসা যারা করছেন, তাদের তো আমরা একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং দেখছি তাদের অবস্থাটা কত খারাপ। এখন যদি সবকিছু খুলে দেবার পরে কিছু কিছু জায়গা হয়তো শুরু হচ্ছে, কিন্তু তারপরেও সেই আগের পজিশন কি ফিরে, যারা ব্যবসা করছেন, বিজনেসম্যান আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, তাদের কি সেই জায়গাটা ফিরে আসছে? আর একটা ধরেন একজন ব্যবসায়ী, তার দোকানে 3 জন কর্মচারী কাজ করছে, এখন মনে হবে যে না 3 জন না, আমার একজনকে দিয়েই চলবে, তার মানে বাকি 2 জন কিন্তু এখন চাকরি হারিয়ে বসে আছে, কারণ সবাই ব্যবসাটাকে সুইচ করে নিয়ে আসছে। হয়তো আমার স্কুল আছে, আমি ভাবছি যে আমার এখন আসলে 50 জন টিচার না, 25 জনকে দিয়ে আমি চেষ্টা করি চালাতে, তার মানে বাকি 25 জনের কিন্তু অলরেডি চাকরি একটা থ্রেটের মধ্যে পড়ে গেছে। এটা শুধু আমি ছোটখাটো ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলছি না মাসুদ ভাই, বড় বড় ইনস্টিটিউশনের সাথেও আমরা যখন যোগাযোগ করছি একই অবস্থা। এবং এটা এক্ষেত্রে কিন্তু মালিক পক্ষকেও দোষ দেওয়া যাচ্ছে না, কারণ তাদেরও তো সেই মানে টাকাটা কিংবা যে জমানো ইয়েটা নেই, কারণ তাদের হচ্ছে সেই ইনকামটা আসছে, সেখান থেকেই তারা কিন্তু এমপ্লয়ীদের বেতনটা দিচ্ছে, সেটা হচ্ছে, এটাই ফ্যাক্ট। আমি আমি এই জায়গাটাতে একটু আপার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি। আমাদের একটা রিসেন্ট একটা সার্ভেতে যেটা এসছে, সেটা বাংলাদেশে 2 থেকে 4 মাসের যদি লকডাউন কন্টিনিউ করে, তাহলে প্রায় 14 থেকে 18% মানুষ জব হারাবে। এ ধরনের একটা সিচুয়েশন আছে, এবং যেখানে একটা বড় লস হবে। জি, নাম্বারটা কিন্তু বড় ধরনের একটা সংখ্যায় দাঁড়াচ্ছে, যে যদি বড় ধরনের সংখ্যা, এবং এক্সপোর্ট লস হবে যদি আমি বিজিএমই তথ্য অনুযায়ী বলি। সেই ক্ষেত্রে তারা বলছে যে 10 আরএমজির এক্সপোর্ট প্রায় আপনার ডেস্টিনেশন ইউরোপ এবং আমেরিকা, 2 জায়গা থেকেই তাদের নেগেটিভ গ্রোথ হবে, এবং এটা তাদের এক্সপেকটেশন। এবং তা যদি হয়, তাহলে এর পাশাপাশি হচ্ছে আমাদের যে নির্ভরতার জায়গা হচ্ছে রেমিটেন্স, সেই রেমিটেন্সেও কিন্তু আমাদের একটা ধস নামছে, সেটা গো ডাউন টু 7% নেমে যাবে। এবং গলফ কান্ট্রিতে আপনার 13% জব সিঙ্ক হবে, এবং সেই সিঙ্ক হলে সেটার এফেক্ট কিন্তু বাংলাদেশিদের উপরেও পড়বে। তো সেই জায়গাতে আমাদেরকে অ্যাড্রেস করা জায়গা আছে। আসলে যে কথা বারবারই বলছিলাম, যে আসলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে এক একটা বিষয় দেখলে হচ্ছে না, আসলে সামগ্রিকভাবে অর্থনীতির যে চাকাটা যখন চতুর্মুখে ঘুরতে থাকে, তখন তার সাথে যোগান দেওয়ার জন্য যারা যারা আছে, এরা সবাই কিন্তু ইম্প্যাক্ট হচ্ছে। এই কারণে চাকা যখন ঘুরছে না, তখন সব জায়গায় কিন্তু কাট ডাউন হচ্ছে। এই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে যেই প্রণোদনার জায়গায় আছে, আজকে আমাদের দেশে সোশ্যাল সিকিউরিটি নাই, পৃথিবীর অনেক উন্নত দেশে আছে, সেখানে দেখা যাচ্ছে 80%
বেতনের অংশ তারা সরকার থেকে পাচ্ছে। তো সেটা তো বাংলাদেশে সম্ভব না। বাংলাদেশের সরকার কিছু কিছু অ্যালোকেশন করেছে, কিছু মধ্যবিত্ত পরিবার কিছু, কিন্তু সেটার মেকানিজমটা খুব ক্রিটিক্যাল। সে জায়গাটাতে সত্যিকার অর্থে যারা ভুক্তভোগী তারা কতখানি পাচ্ছে, জব হারাচ্ছে যারা, তারা আসলে অনিশ্চয়তার জায়গা, মানসিক অস্থিরতার জায়গায় যে জায়গায় পড়ে যাচ্ছে। হ্যাঁ, যিনি এমপ্লয় করছেন তার অসুবিধা হচ্ছে, তার ব্যবসা কমে যাচ্ছে। একটু আগে যেটা বললাম, একটা কোম্পানির মান্থলি এক্সপেন্ডিচার 17 কোটি টাকা, তার সেলস ডাউন করেছে 90 to 80%। তাহলে কিভাবে সে চলবে? সে হয়তো লে অফে যেতেই হবে তাকে, এবং সেই লে অফে যাওয়ার জন্য মানে আমাদের কারখানা আইন বলেন বা শ্রম আইন বলেন, আইন অনুযায়ী সে যদি করে, তাকে কিছু করতে পারছেন না। কিন্তু আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানুষগুলো চাকরি হারাচ্ছে তাদের কি হবে, তাদেরকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো। সে জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সেক্টর থেকে, আমরা রোটারি থেকে বলেন বা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে বলেন, আমরা বিভিন্নভাবে এগিয়ে এসেছি। আমরা চেষ্টা করছি মানুষকে তাদের অন্তত খাওয়ারটা পৌঁছে দিতে। যারা খাওয়ার দিন আনে দিন খায়, তাদের জীবন তো বিপন্ন। তারা কার কাছে চাইবে? কিছু মধ্যবিত্ত পরিবার আছে, কাউকে চাইতে পারছে না। তাদের যারা কর্মক্ষম মানুষ ছিল, তাদের যখন চাকরি হারাচ্ছে, পুরো সংসারটা তখন ভেঙে পড়ছে। এই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করা দরকার। এবং যারা আমরা সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করি, যারা আমরা মানব সেবায় কাজ করি, আমাদেরকে আসলে একত্রিত হতে হবে এবং দেখতে হবে আমাদের প্রতিটা কমিউনিটিতে এই ধরনের হতদরিদ্র মানুষ অথবা অভাবে পড়েছে, অথবা ভালো ছিল এখন অভাবে পড়ে গেছে, এই ধরনের অনেকগুলো মানুষকে সাহায্য সহযোগিতার জন্য আমাদের একত্রিত হতে হবে, আমাদের ফান্ড রেজ করতে হবে। আপনাকে একটু সরি ইন্টারাপ্ট করি, একটা লিংক আপ কোশ্চেন করতে চাই। আমরা সময় একেবারে সংক্ষিপ্ত, আমরা শেষ করে চলে আসছে। আমরা শেষের যে কোশ্চেনটা সেটা ছিল যে যারা ইয়াং এন্টারপ্রেনার, নতুন উদ্যোক্তা, যারা জবলেস আছে, তারা আইসিটি তে তাদের নিজেকে কিভাবে মানে ইনভলভ করতে পারে, এখানে তাদের স্টার্টআপে কতটুকু তাদের পসিবিলিটিস আছে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে ই কমার্স বিজনেসটা অনেক বেড়ে গেছে, এখানে তাদের পসিবিলিটিটা কতটুকু, সাকসেসফুল কতটুকু হতে পারে? আমরা ই কমার্স বাস্তবায়নের ক্ষেত্রে একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল মানুষের বিশ্বাসযোগ্যতা। আজকে একটা বড় উন্নয়ন হয়েছে প্যান্ডেমিক হওয়াতে, যে আমরা ই কমার্সের উপর ডিপেন্ড করছি অনেক বেশি। এখন আপনি দেখেন প্রতিটা ঘরেই কিন্তু এখন সবাই অর্ডার করছে অনলাইনে। যারা ই কমার্স প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছে বা ই কমার্স অ্যাসোসিয়েশন, তাদের কিন্তু অনেক যুদ্ধ ছিল। সেই যুদ্ধে তারা কিন্তু অনেক ধরনের পেমেন্টের যুদ্ধ, তারপরে মানুষের ট্রাস্টের যুদ্ধ, এই কাজগুলো কিন্তু আজকে সহজ করেছে। আপনি যেটা বলছেন স্টার্ট আপ কোম্পানিগুলোর মধ্যে অনেকেই ই কমার্স ব্যবসা করে। ই কমার্স আসলে তো অনেক ধরনের ব্যবসা। শুধুমাত্র কেউ হয়তো ই কমার্সের আপনার টোটাল সাপ্লাই চেইনটা যদি দেখেন, সাপ্লাই চেইনে সবাই সব কাজ করে না। কেউ হয়তো ডেলিভারির কাজ করছে, কেউ হয়তো অর্ডারিং কাজ করছে, কেউ পেমেন্ট সিস্টেমটা দেখছে, অথবা কেউ পুরোটাই দেখছে, অথবা কেউ অনেকগুলো ছোট ছোট কোম্পানিকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় বড় প্ল্যাটফর্ম যারা আছে, তারা যাতে এই ছোট ছোট উদ্যোক্তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ওই প্ল্যাটফর্মটাকে তারা ব্যবহার করার সুযোগ দেয়। তাহলে হবে কি, এই ছোট উদ্যোক্তারা শুরুতেই মুখ থুবড়ে পড়বে না, তাদের সুবিধা আমি দেখতে পাচ্ছি। এবং ইভেন এই যে আপনার বিগ ডাটা অ্যানালিটিক্স দিয়ে নতুন করে কোভিড নির্ধারণ করা, কোভিড রোগীর করার জন্য কিন্তু আইসিটি মন্ত্রণালয় থেকে রবি আজিয়াটা এবং আরও কয়েকটা কোম্পানি মিলে কিন্তু কাজ করেছে এবং সফল হয়েছে। এবং এই যে নতুন প্রযুক্তি ইনোভেশনগুলোকে কাজে লাগানোর জন্য ছোট ছোট কোম্পানিগুলোও কিন্তু এগিয়ে আসতে পারে, অথবা বড় কোম্পানি ছোট ছোট ইনোভেটিভ যারা আছে তাদেরকে এমপ্লয় করতে পারে, তাদেরকে কাজে লাগাতে পারে। আমাদের এই তথ্য প্রযুক্তিতে যারা অনেক বেশি ইনোভেটিভ, যারা বেরিয়ে আসছে ইউনিভার্সিটি থেকে, তারা যে নতুন নতুন চিন্তাভাবনা করছে, আজকে এই সময়ে আমাদের যে টার্নিং পয়েন্টটা, এই টার্নিং পয়েন্ট ফর 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা আমাদেরকে মনে হয় যেন কোভিড এসে আরেকটু সামনে এগিয়ে দিল। আপনি দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখন আমাদের এই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলছি,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদেরকে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে। আপনার আপনার এই যেটা বলছি যে বিগ ডাটা অ্যানালিটিক্স, আপনি দেখেন আমাদের আপনি আপনার টেলিফোনের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট ডাটা, ট্রেসিং, হ্যাঁ, কন্ট্যাক্ট ট্রেসিং, কন্ট্যাক্ট ট্রেসিং করা হচ্ছে যে আপনার কাছাকাছি কতজন এসছে। এই এদেরকে ট্রেস করার জন্য এই যে প্রযুক্তি কিভাবে আমাদের জন্য ইনস্ট্রুমেন্টাল হয়ে গেল। আপনি উহানের কথা চিন্তা করেন, উহান কিন্তু সম্পূর্ণ বিগ ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেছে। তাদের আপনার ইয়ে আছে, ক্যামেরা যেগুলো আছে, রাস্তার ক্যামেরা বা যেটাকে আমরা কি বলি সিসিটিভি ক্যামেরা আছে। তারপরে তাদের আপনার মোবাইল কোম্পানিগুলো থেকে ডেটা আছে এবং আরএফআইডি কানেক্টিভিটি আছে। তারা কিন্তু সমস্ত ডেটাগুলোকে নিয়ে তারা কিন্তু খেয়াল করেছে একজন রোগীর সাথে যখন তাকে আইডেন্টিফাই করেছে সে কোথায় কোথায় যাচ্ছে, এই ট্র্যাকিংটা তারা করেছে এবং করে তাদেরকে ওই কাজ থেকে ওই রোগীগুলোকে একটা আইসোলেশনে নেওয়ার চেষ্টা করেছে। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা করতে পারছি না। আমাদের চেষ্টা হচ্ছে। আমাদের আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু ভীষণ উদ্যমী এবং নবীন। উনি যে কাজগুলো হাতে নিয়েছেন সেগুলো যদি সফল হয় তাহলে কিন্তু আমাদের কতগুলো নতুন সম্ভাবনার জায়গা আছে। আপনি যেটা বলছেন, নতুন প্রযুক্তি নিয়ে যারা কাজ করতে চায়, যারা এন্টারপ্রেনার হতে চায়, অথবা যারা এই দিনে নতুন কোনো ইনোভেশন তৈরি করে এনে দাঁড় করাতে পারে, তাহলে তাদের জন্য আমি মনে করি একটা অপরচুনিটি। ধন্যবাদ নূরকবি ভাই। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। সংক্ষিপ্তভাবে আমি একটু জানতে চাই অনুপম ভাইয়ের কাছে যে এখন বলা হচ্ছে যে ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য সংক্ষিপ্তভাবে যে বলতেন যে সবার জন্য যে কি করা উচিত। ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করার জন্য ইনফ্যাক্ট আমরা যদি ইমিউন বুস্টিং ফুড খাই, অর্থাৎ যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেই ধরনের ফুড আমরা নর্মালি কম খাই। একটু আমরা পছন্দ করি মাছ, মাংস, দুধ, ডিম খেতে, ভাত খেতে। এর পাশাপাশি যদি আমরা শাকসবজি, ফলমূল খাই, এখন অনেক ফ্রুটস পাওয়া যাচ্ছে, লিচু পাওয়া যাচ্ছে, আম পাওয়া যাচ্ছে, তরমুজ পাওয়া যাচ্ছে, পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। এগুলি আপনার ইমিউন সিস্টেমকে বুস্ট করবে। আপনি অনেক শাক পাচ্ছেন, কলমি শাক, লাল শাক পাচ্ছেন, এছাড়াও বিভিন্ন ধরনের শাক বাজারে পাওয়া যায়, ডাঁটা শাক রয়েছে। আপনি অনেক সবজি, কাঁচা সবজি অনেক অনেক উপকারী, ঢেঁড়স পাচ্ছেন, তারপরে মিষ্টি কুমড়া পাচ্ছেন, বেগুন পাচ্ছেন, ব্রোকলি পাচ্ছেন। এরকম যে সবজিগুলি আছে এগুলি ইয়াং জেনারেশন কম্পারেটিভলি কম খেতে চাই। একটু উদ্বুদ্ধ করে হলেও আমরা এবং সবাই, পরিবারের সবাই এই শাকসবজি, ফলমূল একটু যদি বেশি করে খাই, পাশাপাশি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট তো খাবোই, তবে কম্পারেটিভলি একটু কম খাবো। তার কারণ হলো আমরা এখন ম্যাক্সিমাম সময় ঘরে থাকি, বাসায় থাকি, গল্প গুজব করি, যেটুকু সময় বাইরে যাওয়া দরকার শুধু সেটুকুই, বার্ন করি কম। তবে বার্ন করতে হবে, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে। আমরা ঘরের মাঝেই হাঁটতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট। বলবেন যে এই কোভিডের সময়ে কেন হাঁটবো? কিন্তু আপনার রক্ত চলাচল বাড়াতে হলে, আপনার হার্টকে সুস্থ রাখতে হলে, আপনার মুভমেন্টকে ভালো রাখতে হলে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে, আপনার চিন্তা শক্তিকে প্রখর রাখতে গেলে, আপনার ওভারঅল যে বডিটাকে অনেক সক্রিয় রাখতে হলে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। ঘরের মাঝে করতে পারেন, ঘরের ছাদে করতে পারেন হাঁটাহাঁটি, একটু জগিং করতে পারেন, একটু স্কিপিং করতে পারেন, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। এর পাশাপাশি আরো কয়েকটা ফুড খেতে পারেন, যেমন বাদাম খেতে পারেন, ক্যাশিও নাট খেতে পারেন, অ্যালমন্ড খেতে পারেন, অথবা চীনা বাদাম খেতে পারেন, একটু জিঞ্জার খেতে পারেন, লেবুর কথা আগেই বলেছি। এছাড়া পানি একটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পানি 3 থেকে, এই যে ওয়েদার এখন কিন্তু প্রচুর হিউমিডিটি, যার জন্য শরীর থেকে ঘাম শুকায় না, কিন্তু আপনাকে, এবং টেম্পারেচারও বেশি, তাই আপনাকে 3 থেকে 3.5 লিটার পানি খেতে হবে, যাতে প্রস্রাব মিনিমাম 1.5 লিটার হয়। এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করেন, অর্থাৎ ভিটামিনস এবং মিনারেল সমৃদ্ধ খাবার, এক্সারসাইজ, পানি খাওয়া, আপনি একটু বাদাম খান, একটু খেজুর খান, একটু লেবু খান, একটু জিঞ্জার খান, এই জিনিসগুলো যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। এবং মনে রাখবেন, নর্মাল টাইমেও কিন্তু আপনার আশেপাশে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া, ভাইরাস ঘুরে বেড়ায়, কিন্তু আপনি আক্রান্ত হন না। কেন আক্রান্ত হন না? তার কারণ হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি।
সো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনি বাড়িয়ে রাখতে পারেন, তাহলে কোভিড কেন, যে কোনো ভাইরাসের এগেনস্টে, যে কোনো ব্যাকটেরিয়ার এগেনস্টে আপনি ফাইট করতে পারেন। আর একটু আগে নাসরিন আপা এবং নুরুল কবির ভাইয়ের কথার সূত্র ধরে একটু কথা বলতে চাই। সেটি হলো যে আমাদের কোনো কোম্পানি, ব্যক্তি প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান বা এসএমই, কোনো উদ্যোগী ক্রাইসিস পিরিয়ডের কথা ভাবেনি। হয়তোবা কোভিড পরবর্তী যুগে 1 বছর বা 2 বছর বা 1.5 বছর পরে হয়তো 6 মাসের একটি ক্রাইসিস ফান্ড যদি তারা ক্রিয়েট করে রাখে, তাহলে এই কর্মচারী ছাঁটাই করা বা তাদের বেতন দেওয়া সংক্রান্ত এই যে ব্যাপারগুলি, এই ঝামেলা থেকে তারা পরিত্রাণ পাবে। যে কারণে আমাদের সোশ্যাল সিকিউরিটি নাই, সেই কারণে আমাদের কোম্পানিগুলোকেই, ব্যক্তি মালিকারের কোম্পানি বলুন আর রাষ্ট্রীয় কোম্পানি বলুন, সবাইকেই এই ব্যাপারে ভাবতে হবে যে ক্রাইসিস আসলে, এই জাতীয় ক্রাইসিস এর আগেও হয়েছে, 100 বছর আগে এর চেয়েও ভয়াবহ হয়েছে। স্প্যানিশ ফ্লুতে 5 কোটি মানুষ মারা গেছে, এর মাঝেও 2-1 বার মহামারী হয়েছে, এর পরেও হতে পারে। সুতরাং ক্রাইসিস ফান্ড, মিনিমাম 6 মান্থসের ক্রাইসিস ফান্ড অবশ্যই থাকা উচিত। থ্যাংক ইউ। মাসুদ ভাই, সময় থাকলে একটু অ্যাড করব। জি জি প্লিজ, আমরা একেবারে শেষ করে চলে আসছি, আমাদের 2 ঘন্টা। বলতে চাই যে আমাদের এনজিও সেক্টর থেকে যে ডোনারদের অনেক ফান্ড, ইউএসএআইডি, ইউকে, এইটার মতো ডোনারদের কাছ থেকেও কিন্তু অনেক ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে, এবং যেটা হলো অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যাচ্ছে। বাট হতাশা হবার মতো কিছু নেই, কারণ একই সাথে যেহেতু সারাক্ষণই এখন আমি বাসায় বসে যে কোথায় কোন অপরচুনিটি আছে, কারণ একটা প্রজেক্ট মানে কিন্তু শত শত লোক, অনেক লোক এটার সাথে জড়িত থাকে। তো এদের জন্য অল্টারনেটিভ এর জন্য কিন্তু আমাদেরকেই মানে পরিশ্রম করতে হবে যে কোথায় আর কোন অপরচুনিটি আছে। অপরচুনিটি হচ্ছে রিসার্চ সেক্টরে, প্রচুর ডোনার পাঠাচ্ছে যে রিসার্চ। আমাদের সেই রিসার্চের জন্য শক্ত জায়গা নেই, তৈরি করে যদি ফেলতে পারি। হেলথ সেক্টর, অনুপম ভাই, আপনাদের সেক্টরের জন্য যে এত গ্র্যান্টের অপরচুনিটি আসছে, এক্সপার্ট না, আমরা চলে যাব আপনাদের কাছে যে হ্যাঁ আমরা এটাকে ডেফিনেটলি মিট করতে পারি, এখানে প্রজেক্টটা আমরা শুরু করতে পারি, কারণ অনুপম ভাইদের মতো শক্ত হ্যান্ড আমাদের আছে। সো ওনারা ডাক্তারি প্রফেশনের পাশাপাশি হয়তো এই জায়গায় আমাদেরকে হেল্প করবে। এইভাবে আমরা যদি নতুন নতুন অপরচুনিটি, হয়তো এখন রোহিঙ্গা ক্রাইসিসের জন্য ফান্ড কমে যাবে, কিন্তু হেলথ সেক্টরের জন্য ফান্ড বেড়ে যাবে, হেরিটেজের জন্য কমে যাবে, কিন্তু বেড়ে যাবে হচ্ছে আবার রিসার্চের জন্য। সেক্টর গুলোকে ধরতে হবে। আর ওই যে 17 কোটি ডাক্তারের মতো যদি আমি একটু বলি অনুপম ভাই, সরি, যে একজন হিসেবে, যে আসলে আর্ট অফ লিভিং প্রোগ্রাম, এটা হচ্ছে ইউএস এম্বাসির, আমেরিকা শ্রী রবিশঙ্কর ওনার একটা প্রোগ্রাম। আমরা ওই হ্যাপিনেস প্রোগ্রামের সাথে আমরা ছিলাম। সো খুব মজার কিছু এক্সারসাইজ হতো, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। সেটা হচ্ছে আপনি জানেন যে ফোর্সফুল ব্রিদিং, দেন ভ্রামরী প্রাণায়াম, হামিং বি প্রাণায়াম যেটা বলি, এটা অ্যামেজিং কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা আসলে করতে পারি। ওই সময় আমি আমাদের সাথে দেখেছিলাম রেগুলার যারা অ্যাজমা পেশেন্ট আছেন তারাও সুস্থ হয়ে উঠছেন ওই এক্সারসাইজ গুলো দিয়ে। ইনফ্যাক্ট আমি মেডিটেশনের সাথে জড়িত, আমার থাইল্যান্ডে আপনার পিস রেভুলেশন, ওদের আমি কান্ট্রি কোঅর্ডিনেটর বাংলাদেশে। সো আমি দেখেছি এই মেডিটেশন এবং এই প্র্যাকটিস গুলো খুব হেল্প করে। সো ওখানে আমার ইউরিন ইনফেকশন হয়েছিল এবং আমি ওখানে কোনো মেডিসিন নেই, কিচ্ছু নেই, কারণ একটা দ্বীপের মধ্যে ছিলাম। এবং অনুপম ভাই, আমি পুরো 2 ঘন্টার একটা ডেডিকেটেড মেডিটেশনের মাধ্যমে কিভাবে যেন সুস্থ হয়েছিলাম। মানে আমি শুধু চিন্তা করেছিলেন ইচ এন্ড এভরি নেফ্রন আমার ঠিক হয়ে যাচ্ছে, কোনো ভেতরে কোনো ইয়ে নেই, মানে এই পাওয়ার গুলো। তখন মঙ্করা বলেছিল যে ইটস কমপ্লিটলি পসিবল, এবং ওনারা প্রচুর হিলিং গুলোকে এইভাবে করে। তো আমরা এখন এই ব্রিদিং এক্সারসাইজ পাওয়ার গুলো যদি আমরা বাড়াই, আর পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, যে আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, হার্ট টেকনিক, যে আমি প্রাণ খুলে ছোটদের সবাইকে, যে না সারাক্ষণ গ্লুমি হব না, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমার জীবনের মূল্য আছে, এবং এখনো বেঁচে আছি, পর্যন্ত বেঁচে আছি, কারণ পৃথিবীতে এখনো আমার দরকার আছে। তো যেহেতু দরকার আছে, পজিটিভ এনার্জি নিয়ে আমাকে আগাতে হবে। থ্যাংক ইউ। আমি শুধু হাফ এ মিনিটে একটু কমপ্লিমেন্ট করি, এবং নাসরিন আপা এবং অনুপম অসাধারণ দুটো ব্যাখ্যা দিলেন, এবং যেটা আমি মনে করি আজকের আলোচনার টেকওয়ে, এই দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস। ইমিউনিটি সিস্টেমটাকে ঠিক রাখা, পজিটিভ থিঙ্কিং, যেটা দুজনই কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের জন্য অ্যাসেট, এবং আপনারা মানুষকে উজ্জীবিত করার জন্য বেশি করে এই কথাগুলো বলেন। আজকে মানুষের এটা দরকার।
আর যে কথাটা আপনারা আমাদের পথ প্রদর্শক, পাথ ফান্ডার হচ্ছেন আপনারা, নুরুল কবির ভাই। It's so true, so true. অনুপম যে কথাটা বললো, ক্রাইসিস ফান্ডের কথা বললো, আর বললো আপা যেটা বললো যে প্রণোদনার কথা বা মানুষের, আমি বলবো যে আসলে ক্রাইসিস ফান্ডের কথা মনে হয় ক্রাইসিস আসার আগেই যদি আমাদের পুরো প্যাকেজটা, স্যালারি প্যাকেজগুলোকে এমনভাবে ডিজাইন করা এবং ইন্স্যুরেন্স করা যাতে করে এমপ্লয়মেন্টটা সিকিউর থাকে, যাতে এটা কারোর জন্যই ক্রাইসিস না হয়, এমপ্লয়ারের জন্য না, এমপ্লয়ির জন্য না। সেই জন্য এই যে আমাদের আগে থেকেই ওই ক্রাইসিস ফান্ড তৈরি করবে কে, ক্রাইসিস ফান্ডটা এমনভাবে ডিজাইন করতে হবে যাতে করে এটা একটা সমন্বয় করে তৈরি করা যায়, তাতে কারোরই রিস্ক ফ্যাক্টরটা থাকে না। এটা একটা ভালো প্রস্তাব আমি মনে করি। ধন্যবাদ। Thank you. আসলে খুবই ভালো একটা প্রস্তাব, চমৎকার কথা বলেছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার তিনজনকে, নুরুল কবির ভাই, কারিনা সিদ্দিকা আপা এবং অনুপম ভাই, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং জানি সবাই ব্যস্ততম সময় কাটিয়েছে এবং সবাই কোনো না কোনো ওয়েবিনারের সাথে যুক্ত আছেন, পার্সোনাল কাজ, অফিসিয়াল কাজ, সবাই ব্যস্ত এখন। আসলে হোম অফিস মানেই কিন্তু এই না যে ঘরে বসে রিল্যাক্স, কাজের মধ্যে আমরা সবাই আছি। তারপর আপনারা সময় দিয়েছেন আজকের আলোচনা, আমি বিশ্বাস করি চমৎকার এবং এটি আমাদের সাধারণ মানুষের জন্য অনেক কাজে লাগবে। আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। যাওয়ার আগে শুধু ইয়াংস্টার যারা আছে তাদের জন্য একটা মেসেজ দিতে চাই, যারা জবলেস আছে অথবা বেকার, অথবা আপনারা চেষ্টা করে যাচ্ছেন কোনো কিছু করার জন্য, অথবা আপনি করছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন যে হচ্ছে না কেন, জীবনটা আপনার এখানে থেমে যাবে না। শুধু একটা জিনিস শেয়ার করতে চাই, থমাস এডিসন যিনি লাইফ ইনকাম 2011 নিয়ে কাজ করেছেন, 2000 ম্যাটেরিয়াল নিয়ে কাজ করেছেন একটা ভালো লাইট ইনভেন্ট করার জন্য। ওনার অ্যাসিস্ট্যান্টরা বললো যে আমরা 2000 এলিমেন্ট ইউজ করলাম, কিছু হলো না, আমাদের এত কাজই বলছিল যে খুব কনফিডেন্টলি বলেছিল যে আমরা 2% ইউজ যদি আমরা বুঝতে পেরেছি যে এসে ভালো লাগে আমরা এক্সপিরিয়েন্স দিলাম যে এর ভালো কিছু আমরা করতে পারবো, এগুলো আমাদের অ্যাসেট, আমরা ভুল থেকে আমরা শিখবো। সুতরাং আমরা সবাই পজিটিভ থাকবো, আমরা সবাই সুস্থ থেকে সুন্দর থাকি, সবাই সুন্দর থাকেন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন টপিকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।